এখানে কলেজে ক্লাস হবে নাকি? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা ওকে, যাচ্ছে। থ্যাংক ইউ। সরি, আমি একটু লেট করে জয়েন করে ফেলছি। আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। আমার খেয়াল নাই যে আমি এত লেট হয়ে গেছে। সরি ফর দ্যাট। তো আমরা এখন শুরু করি। অ্যাকচুয়ালি আজকের আমাদের ক্লাসের আহ টপিকটা হচ্ছে ইউআই ডিজাইন, রাইট? ইউআই ডিজাইন সম্পর্কে আপনারা কি বুঝতে পারছেন যে কি ইউআই ডিজাইন? ওকে, আপনাদের কি মনে হয় এটা কি ইউআই ডিজাইন হতে পারে? তো বলতে থাকেন, আমি সব বের করতে থাকি। ওকে, আজকে থেকে আমরা মানে একটু উপরের লেভেলে চলে যাচ্ছি। আজকে থেকে আমরা একটা কনসেপ্ট ক্লাস দেখবো। আজকে কনসেপ্ট ক্লাস পুরোটা থাকবে না, সাধারণত এটা একটা পুরোটা কনসেপ্ট ক্লাস থাকে, বাট কনসেপ্ট ক্লাস প্লাস ইউআই ডিজাইন করবো। ইউআই ডিজাইন হ্যালো। ওয়েট, আমি কিছু বলতেছি না, আমি 1 মিনিট টাইম চাইছি, আমি রেডি করতেছি। আচ্ছা।
ওকে, সো আজকে আমরা যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে একদম কনসেপচুয়াল, দেন হচ্ছে আমরা আহ আস্তে আস্তে কোডের দিকে যাব। তো কোড কোড আমরা বেসিক কোডিং দেখব। তো তার আগে আমরা হচ্ছে রেস্ট এপিআই নিয়ে জানা ট্রাই করবো, এপিআই নিয়ে জানা ট্রাই করব। এই মডিউলটা হচ্ছে এপিআই রিলেটেড, এপিআই এর সাথে রিলেটেড পুরো মডিউলটা থাকবে। তো এর জন্য আগে আমাদের এপিআই নিয়ে কাজ করার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ এপিআই, এপিআই কিভাবে কাজ করে, এপিআই কই থেকে আসলো, এই টার্মগুলো কই থেকে আসলো, এগুলো আমাদের জানা দরকার। স্লাইডটা শেয়ার দিয়ে দিই, 1 মিনিট। তো অ্যাকচুয়ালি আজকে আমার পুরো মেসড আপ অবস্থা, মানে ইন্টারনেট কানেক্টিভিটিও খুব বাজে বিহেভ করতেছে। সবাই একটু কাইন্ডলি ধৈর্য ধরেন। তো আমি প্রথমে সরি বলে নিতেছি, কারণ আজকে একটু সমস্যা হবে। অ্যাকচুয়ালি আজকে অনেক ই করে স্ট্রাগল করে ঢুকতে হয়েছে। তো একটু ওয়েট করেন, আমি সবকিছু সেট আপ দিচ্ছি। সেট আপ হয়ে গেছে, বাট ইন্টারনেট কানেক্টিভিটির জন্য একটা স্লাইড আমি ওপেন করতে পারতেছি না, একটু আমাকে টাইম দেন। আচ্ছা, কে হোস্ট আছেন? কাইন্ডলি হোস্ট আমাকে, ইপ্তি ভাই মনে হয় হোস্ট হয়ে গেছে, কাইন্ডলি হোস্ট আমাকে ফরওয়ার্ড করে দেন। ক্লাস শেষ করে দিন না, হ্যাঁ? গতদিন কে যেন ক্লাসই শেষ করে দিছিল। আচ্ছা, ফাইনালি তো বের করতে পারছি। গ্রেট। আচ্ছা,
আজকে থেকে আপনাদের আহ, আবার বলি, শাহরিয়ার পারভেজ সিপ্তি ভাই কাইন্ডলি হোস্টটা আমার দিয়ে ফরওয়ার্ড করে দেন। কাইন্ডলি আপনি আবার ক্লাসটা এন্ড করে দিয়েন না, গতদিন এভাবে ক্লাস এন্ড হয়ে গেছিল, মেবি কিছু। আচ্ছা, আবার আমি সেম জিনিসটা প্রবলেম ফেস করতেছি, আমাকে একটু টাইম দেন, আমি বুঝতেছি না যে কেন হচ্ছে। আমাকে একটু টাইম দেন, কম হওয়ার কথা না। Let's wait. ওকে, ঠিক আছে, আমরা এইভাবে শুরু করি, কিছু করার নাই। আর কোনো জায়গায় ঠিক মতো কাজ করতেছে না ইন্টারনেট কানেক্টিভিটি, দ্যাটস ওয়াই আমি বারবার অন অফ করতেছি। ওকে, আই হোপ যে সবাই দেখতে পারতেছেন, রাইট? আমার কথা শোনা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সবাই একটু আমাকে জি বলবেন। ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আর যদি আমি ডিসকানেক্ট হয়ে যাই তাহলে হয় দরকার হয় আমরা ক্লাস যতটুকু নিতে পারি নিব, দেন দরকার হয় আবার রিক্যাপ করব ক্লাস ফ্রাইডেতে বা অন্য আরেকদিন, যে কোনো দিনই হোক, বাট ক্লাস হবে, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। তো আজকে থেকে আমরা যে, এটা না, এটা আগের মডিউলের লাস্টে ক্লাস নেওয়ার কথা ছিল, বাট আমরা ওটা কথা বলে শেষ করছি, কারণ এরকম কথা বলার অপরচুনিটি আমাদের আর আসে না। আচ্ছা, তো আমরা আজকে যে জিনিসটা দেখব, যে মডিউলটা শুরু করব, এটা হচ্ছে আমাদের মডিউল 12, রাইট? তো আমরা মডিউল 12-এ আমরা শিখব হচ্ছে আহ, কিছু বেসিক অপারেশন রেস্ট এপিআই রিলেটেড। এপিআই রিলেটেড আসলে রেস্ট এপিআই আর এপিআই এর মধ্যে অনেক পার্থক্য আছে। তো রেস্ট হচ্ছে একটা আর্কিটেকচার, এই এক্সকিউজ মি, এই ডেভেলপ করা হয়, সেগুলো হচ্ছে রেস্ট এপিআই। এটাও ভাবেন না যে রেস্ট টেস্ট করে বিশ্রাম নেয়, এরকম কিছু না। সো রেস্ট হচ্ছে একটা জিনিসের শর্ট মিনিং, শর্ট ফর্ম, এটা হচ্ছে আহ, আপনার ফুল ফর্মটা একটু পরে আমরা দেখতে পারবো। তো এই রেস্ট এপিআই কনসেপ্টটা আগে আপনার জানা দরকার, কারণ এটা নিয়েই আপনার বেশিরভাগ টাইম কাটাতে হবে। আলটিমেটলি আপনি আপনার প্রফেশনাল লাইফে, কেরিয়ারে, আপনি 95% টাইম আপনি সব অ্যাপ্লিকেশনই ডেভেলপ করবেন এই রেস্ট এপিআই এর উপর ডিপেন্ড করে, মানে এপিআই ড্রাইভেন, ডাটা ড্রাইভেন আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি। ইন্ডাস্ট্রিতে অফলাইন অফলাইন ডাটাবেস আছে এরকম খুব কমই অ্যাপ্লিকেশন আছে, লাইক বেসিক কিছু অ্যাপ্লিকেশন বা ইউটিলস কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলা অফলাইন ডাটাবেসে চলে, বাট মানে মেজরিটি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর মধ্যে এই রেস্ট এপিআই এর কনসেপ্ট চলে। এই যে আমাদের ডাটা আছে, ডাটা লেনদেন হয়, ডাটা এ পাশে পাশে আদান প্রদান হয়, আমরা যে লগ ইন করি, লগ ইন কোনো জায়গা থেকে তো ভেরিফাই হয়, এই ভেরিফাই করার যে প্রসেসটা, এগুলাও এপিআই এর মাধ্যমে কানেক্টেড হয়। এই এপিআই বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা ওই যে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হয়ে কিছু একটা অপারেশন করে না অ্যাপ্লিকেশন গুলা, আমরা দেখি যে ফেসবুকে লগ ইন করতে গেলে আপনার নেট যদি অফ থাকে তখন সে বলে নো ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশন অন করলে, লগ ইনে প্রেস করলে দেন একটা লোডার ঘুরে, লোডারের মধ্যে আমরা দেখতে পারি কিছুক্ষণ টাইম ওয়েট করতে হয়, একটু পরে বলা হয় যে ঠিক আছে তোমার পাসওয়ার্ড ভুল হয়েছে, রিট্রাই এগেন উইথ দ্য কারেক্ট পাসওয়ার্ড। তখন আপনি আবার কারেক্ট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন, এইভাবে 3-4 বার ট্রাই করার পর দেখা যায় আপনার হয়ে যায়, মানে কারেক্ট পাসওয়ার্ড দিয়ে যে পর্যন্ত ট্রাই না করেন। এখন যে কারেক্ট অর রং পাসওয়ার্ডটা চেক করে কোন জায়গায়, এখন এমনও তো হতে পারে আপনি 3টা ডিভাইসে লগ ইন করেছেন, আমার ডেস্কটপে লগ ইন করা আছে, আমার মোবাইলে আছে, আমার হচ্ছে ট্যাবে আছে। এখন আমি চাইলাম আমি ডেস্কটপ থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে, তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিছি, এখন আমি আরেকটা ডিভাইসে লগ ইন করতে যাচ্ছি, তো আগের পাসওয়ার্ড তো এখন নাই, এখন তো নতুন পাসওয়ার্ড এসে বসছে। এই যে পাসওয়ার্ড চেঞ্জ করেছি সব জায়গায় সিঙ্ক হইলো কিভাবে, রাইট? দ্যাটস ওয়াট, রাইট? সে এক জায়গা থেকে সিঙ্ক করে নিচ্ছে, তো আমরা ইউজার হিসেবেও তো এরকম এক্সপেক্টই করি যে আচ্ছা আমি এক জায়গায় পাসওয়ার্ড চেঞ্জ করছি, আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করছি, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করছি, দ্যাট মিনস কি হবে, যত জায়গা আছে সব জায়গায় আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, রাইট? এটাই তো হওয়ার কথা। তো এই সব কিছু হয় একটা সেন্ট্রাল ডাটাবেজের মাধ্যমে। ওকে, তো আগে চলেন আমরা এই বিহেভিয়ারটা সম্পর্কে একটু মক করি। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে মোবাইল থেকে রিকোয়েস্ট করি একটা সেন্ট্রাল ডাটাবেজে। তো প্রত্যেক কোম্পানিরই একটা সেন্ট্রাল ডাটাবেজ থাকে, যে ডাটাবেজের মধ্যে এই ডাটাগুলা রাখে। তো
দুনিয়ায় যত আমরা অ্যাপ্লিকেশন দেখতেছি, যত মেজর মেজর প্রোডাক্ট দেখতেছি, সবকিছু কিন্তু ডাটা ড্রাইভেন আছে। তো ধরেন ফেসবুকের কিন্তু অনেক বড় ডাটা মানে সার্ভার আছে, সেন্টার আছে। তো সেগুলো দেখা যায় ক্যালিফোর্নিয়া মরুভূমির মধ্যে আছে, হয়তো পানির নিচে থাকতে পারে, তারা বিভিন্ন ভাবে সাজায় টাজায় রাখছে। রিসার্চ ফ্যাসিলিটি আছে, অনেক কিছু জায়গায় অনেক ভাবে এই ডাটাগুলোকে অর্গানাইজ করে রাখছে। মেনলি একটা ডাটাবেজের মধ্যে একটা না, হাজার হাজার এরকম ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম আছে। এটা একটা অ্যাডভান্স কনসেপ্ট। ওই যে মাইক্রো সার্ভিস টার্ভিস অনেক কিছু বলি না, ওইরকম একটা ডিস্ট্রিবিউটেড সার্ভিসও থাকে। ক্যাশিং ট্যাচিং আছে, আবার লোকাল ক্যাশিং আছে, রিজিওনাল ক্যাশিং আছে। ধরেন আপনি ইন্ডিয়াতে ক্যাশিং আছে বাংলাদেশের জন্য। ইন্ডিয়াতে কিন্তু অনেকগুলো সার্ভার আছে, তাকে জানেন? ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়াতে সার্ভার ছিল না, এই এশিয়াতে একটা সার্ভার ছিল, ক্যাশ সার্ভার। ইদানিং আবার নাকি শুনলাম মুম্বাই হচ্ছে আহ, একটা নতুন ক্যাশ সার্ভার বসাচ্ছে, মুম্বাই আর হায়দ্রাবাদে। এটা মেবি আমি যতটুকু শুনছিলাম যে এটা হচ্ছে এই যে, ওর নাম কি, নামটা ভুলে গেলাম। মুকেশ আম্বানি, আম্বানি গ্রুপের একটা নতুন একটা ডাটা সেন্টার খুলতে আছে ফেসবুকের জন্য। যাই হোক, এটা তাদের বিজনেস ব্যাপার। তো এই যে ডাটাবেস যাই বলি না কেন, এখানে কিন্তু অনেক অপারেশন চলে। সো মেইনলি এই অপারেশন গুলো চলে ডাটা সিঙ্ক করার জন্য, ডাটা আদান প্রদানের জন্য। এই যে মেসেজিং যে করি ফেসবুকে সারাদিন আমরা মেসেজিং করি, আই মিন মেসেঞ্জার ইউজ করি, এই মেসেঞ্জার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারাদিন আপনি ডাটায় বসবাস করতেছেন। আপনি একটা ইউজারকে মেসেজ দিচ্ছেন, এটা একটা ডাটা। আপনি একটা ইমোজি পাঠাচ্ছেন, এটা একটা ডাটা। সবকিছুই এক একটা ডাটা। সো যেটা বলতেছিলাম যে এই ডাটাই কিন্তু মেনলি স্টোর করার আমাদের কাজ। এটাই কিন্তু ইউজার প্রিফার করে যে আমি ডাটা দেখবো। আপনি যদি ডাটা হিসেবে চিন্তা করেন, দেখেন আমাদের কিন্তু অডিও আছে, ভিডিও আছে। ফেসবুকে আমরা ভিডিও দেখি, স্ট্যাটাস শেয়ার করি, অনেকে পিকচার আপলোড করি, এগুলো সবকিছুই ডাটা। তো এই ডাটাগুলো একটা জায়গায় স্টোর করে রাখা হয়। এই ডাটাগুলা আমরা কি করি, এপাশ ওপাশ আদান প্রদান করি, এই যে গিভ অ্যান্ড টেক করি। তো এই যে দিতেছি আবার নিতেছি, তো এরকম অপারেশন চলে। তো এই অপারেশনটা আমাদের বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসা যায়। এরকম মানে আমাদের কয়েকটা ওয়ে আছে কমিউনিকেট করা, মানে নেটওয়ার্কিং এর কিছু কনসেপ্ট আছে। যে এই যে আমাদের ডাটা নেটওয়ার্কের মাধ্যমে দুনিয়ার এক প্রান্ত থেকে, ক্যালিফোর্নিয়ার মরুভূমি থেকে আমার কাছে আসবে, এটা তো অনেক ভাবে আসতে পারতো নেটওয়ার্কিং এর, অনেক ভাবে। যেমন ইউডিপি আছে, তারপরে এইচটিটিপি আছে, এরকম অনেক ধরনের আহ, মানে মেথড আছে, যে মেথডে এই ডাটা এপাশ ওপাশ হইতে পারে। কমিউনিকেশন মেথড আছে। তো এর মধ্যে আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে, মানে আমাদের একটা মেথড আছে এইচটিটিপি। তো এই তো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে এইচটিটিপি মেথডে কমিউনিকেট করি। এইচটিটিপি মেথডটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড একটা রিকোয়েস্ট আর হচ্ছে রেসপন্স মেথড। মানে আমি একটা রিকোয়েস্ট করব, ধরেন আমার ডাটা লাগবে, আমি একজনের প্রোফাইল ভিজিট করতে চাই, তার মানে তার প্রোফাইলের ডাটাটা আমার কাছে লাগবে। আমি কি করলাম, আমি রিকোয়েস্ট করলাম একটা সার্ভারের কাছে। তো এই যে ডাটাবেস যে আছে, ডাটাবেসে আসলে আমরা সাধারণত ডাইরেক্ট অ্যাক্সেস করি না। ওই যে বলেন না, লারাভেল, নোডজেএস, এত কিছু আসছে, এত ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ। ব্যাকএন্ডটা হচ্ছে সেখানে একটা লেয়ার থাকে। আমরা যদি কারোর ডাটাবেসে, ফেসবুকে আমাদের ডাটাবেসে অ্যাক্সেস দেওয়া হতো, আমরা কি করতাম, ইউজাররা উড়ে ফেল দিতাম সেই ডাটাবেসে। ভ্যালিডেশন থাকতো না, কোনো কিছু থাকতো না। এই যে লজিক টজিক যা আছে, ওগুলো আমরা ডাটাবেজে না রেখে, ডাটাবেজের উপর প্রেশার না ক্রিয়েট করে, আমরা মাঝখানে একটা মিডল লেয়ার সিস্টেম নিয়ে আসছি। মানে মাঝখানে একটা দালাল সিস্টেম আছে, যে হচ্ছে আমাদের এই ভ্যালিডেশন গুলো করে, তাকেই আমরা নাম দিছি ব্যাকএন্ড। তো এই যে ব্যাকএন্ড আছে, ব্যাকএন্ডের সাথে আমরা কমিউনিকেট করি, ব্যাকএন্ড আমাদের ভ্যালিডেট করে যে এই ইউজারের কি এই প্রোফাইলে ভিজিট করার পারমিশন আছে কিনা। আমরা প্রোফাইল লক দিয়ে রাখি, যদি ফ্রেন্ড থাকে তাহলে আমার প্রোফাইল দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। এই যে এত কিছু আছে, অথরাইজেশন, অথেন্টিকেশন, যাই যাই আছে, সবকিছু সে চেক করে দেন হচ্ছে সে আমাকে রেসপন্সটা দিল। তো এই যে সবকিছু চেকিং, যে মিডল লেয়ার বা আমি যা বলি যে এই যে বিজনেস লজিক যেগুলো হ্যান্ডেল করা থাকে, সবকিছু হচ্ছে আমাদের এই এপিআই লেয়ার, বা এটাকে বলে আমরা ব্যাকএন্ড লেয়ার। এই ব্যাকএন্ড লেয়ারটা ভেরিফিকেশন করে দেন হচ্ছে আন্ডার দ্য হুড ডাটাবেজে ডাটা আছে, সেই ডাটাটাকে সে পিক করে নিয়ে আমাকে দেয়। এই যে আমাকে যে একটা রেসপন্স দিল, আমাকে যে একটা ডাটা দেয়, এটা একটা রেসপন্স দিছে। মানে তার কাছে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে কিছু জবাব দাও, সে কি করছে, জবাব দিছে, রেসপন্স দিছে। এই রেসপন্সটা সে কিন্তু অনেক ওয়েতে দিতে পারে। তো এই মানে রেসপন্সের ফরম্যাট থাকে যে আপনি কোন ওয়েতে সে রেসপন্সটা দিচ্ছে। অনেকে এক্সএমএল আকারে দেয়, অনেকে জেসন আকারে দেয়, আরো অনেক কিছু দিতে পারে। বাট আপাতত সবচেয়ে পপুলার হচ্ছে জেসন। জেসনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ল্যাঙ্গুয়েজ এটা।
সো এই অবজেক্ট নোটেশন ল্যাঙ্গুয়েজটা অনেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো, ইংলিশের মতো, দ্যাটস ওয়াই সবাই এটা প্রিফার করে। পড়তেও ইজি, বুঝতেও ইজি, সবাই বুঝতে পারে। আপনি জাভাস্ক্রিপ্ট এখন শিখতে হবে না যে আপনি জাভাস্ক্রিপ্ট শিখে জেসন বুঝতে হবে। সো দ্যাটস সিম্পল, একদম নর্মাল। সো আমি একটু পরে দেখাচ্ছি ওটা। তো আমরা রেস্ট এপিআই আগে বুঝে নিই। তো এখানে দেখেন আমরা রেস্ট এপিআই দেখতেছি। এখানে রেস্ট এপিআই এটা একটা ডাটাবেজের মতো। মনে করেন এটা হচ্ছে ব্যাকএন্ড। এই ব্যাকএন্ড কি করে, মোবাইল অ্যাপ্লিকেশন বা আদার যে ক্লায়েন্ট সাইট গুলো আছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন থাকতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন থাকতে পারে, সবাইকে সে কি করে, ডাটা দেয়। ওকে, তো এটা হচ্ছে ডাটা ফ্লো। তো এই যে রেস্ট, রেস্ট যে আর্কিটেকচার আছে, আমরা আহ, যে কোনো ভাবে এপিআই বানাইতে পারি। তো এপিআই এর হচ্ছে একটা আর্কিটেকচার আছে। এপিআই বলে না যে এমবিবি অনেক সুন্দর করে কোড লিখতে পারে, অনেক কিছু করতে পারে। এই যে এপিআই বানাইতে যে পারি, এপিআই যে কোনো ভাবে বানাইতে পারে, উল্টাপাল্টা জিনিস করেও আপনি এপিআই বানাইতে পারেন, ফালতু এপিআই বানাইতে পারেন। তো আপনি একটা স্ক্রিপ্ট লিখে দিলেন যে ডাটাবেস থেকে ডাটা পিক করে আনো, পিক করে আইনা দেন হচ্ছে তুমি কি করো, ইউজার যে রিকোয়েস্ট করছে তার রেসপন্স দিয়ে দাও। এভাবেও পারেন। কিন্তু আমরা একটা গুড প্র্যাকটিসের জন্য আমরা যেমন এই যে সুন্দর করে কোড লেখা শিখতেছি, ঠিক সেম ভাবে আমরা এরকম এপিআই বানানোর সময় কিছু বেস্ট প্র্যাকটিস ফলো করি। তো এই বেস্ট প্র্যাকটিসের মধ্যে সবচেয়ে বেস্ট যে ওয়ে সেটা বলে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তো এটার শর্ট মিনিং হচ্ছে রেস্ট, REST। ঠিক আছে, এটা হচ্ছে রেস্ট আর্কিটেকচার। এই রেস্ট আর্কিটেকচার ফলো করে যদি কোনো এপিআই ডেভেলপ করা হয়, তখন আমরা তাকে বলি রেস্ট এপিআই। এপিআই হচ্ছে একটা কমিউনিকেশন মিডিয়াম। এপিআই আপনি দেখতে পারবেন না, ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না। এখানে একটা ইউআরএল দেওয়া থাকবে, ওই ইউআরএল এ আপনি হিট করছেন, আপনি রেসপন্স পাইছেন। ইউ ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস, বাট ইট ওয়ার্কস, দ্যাটস ইট। আপনি কি করছেন, একটা ইউআরএল হিট করছেন, ওখানে একটা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট হইতে পারে, এটা লারাভেল হইতে পারে, গোল্যাং হইতে পারে, হোয়াট এভার ইট ইজ, উই ডোন্ট নো, উই জাস্ট নো অ্যাবাউট দ্য ইউআরএল। যে ইউআরএল এর মধ্যে আমরা হিট করি, তার এগেনস্টে ডাটা নিয়ে আসে। তো এই ইউআরএল এর মধ্যে কি কি পাঠাইতে হবে এটা সে বইলা দেয়, রেস্ট এপিআই ডকুমেন্টেশনে বইলা দেয় যে এইগুলা এগুলা পাঠাইতে হবে। তার এগেনস্টে তোমাকে কি দিব, তোমাকে হচ্ছে একটা রেসপন্স দিব। এখন যেগুলো না পাঠান তখন কিন্তু বিভিন্ন ধরনের সে আবার উল্টা উল্টা রেসপন্স দিতে পারে যে হ্যাঁ তুমি তো এটা পাঠাও নাই, মানে যে জিনিস পাঠানোর দরকার ছিল ওগুলা পাঠাও নাই, তুমি উল্টাপাল্টা জিনিস পাঠাইছো। সো এগুলা পাঠাইতে হবে, এগুলা রিকোয়ার্ড, তোমার লগ ইন করতে হবে। সো এইসব কিছু আমরা কি করি, রেস্ট এপিআই এর মাধ্যমে আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করি। আমি এটা ছাড়াও করতে পারবো, বেসিক এপিআই ডেভেলপ করে বাংলাদেশের অ্যারাউন্ড, এখন তো বাড়ছে, এখন তো অনেক ইমপ্রুভ হয়ে গেছে, এখন সবাই রেস্ট এপিআই এর কনসেপ্ট বুঝে। আগে কিন্তু 70% এপিআই ছিল নর্মাল এপিআই, এপিআই ছিল এগুলো রেস্ট আর্কিটেকচারের, মানে পুরাপুরি একদম, মানে কি বলবো, খুব খারাপ অবস্থা করে ফেলতো। তো ওগুলা রেস্ট এপিআই না, বাট তারা বলতো আমরা রেস্ট এপিআই দিয়ে কমিউনিকেশন করব, মুখ ভর্তি করে বলতে পারতো, বাট আসলে সেগুলো রেস্ট এপিআই না। আমি অনেক বড় বড় অর্গানাইজেশনের নাম নাম বলতে চাই না, মানে সেগুলোর সাথে কাজ করছি। তো তাদের এপিআই ফরম্যাট হচ্ছে এক্সএমএল এও কয়েকটা পাইছি, এক্সএমএল যেটা অনেক আগেকার ফরম্যাট, জেসনে তারা কনভার্টই করে না। জেসন জেসন যেগুলোতে কনভার্ট করছে এগুলার স্ট্যাটাস কোড ঠিক নাই, ওগুলার এই ঠিক নাই ওই ঠিক নাই। তো যাই হোক, এগুলো আমাদের কনসার্ন না, আমরা এপিআই পাবো, ওটার সাথে কমিউনিকেট করবো, ডাটা নিব, ডাটা দিব, দ্যাটস ইট। আমাদের মোবাইল ডেভেলপার হিসেবে, ফ্লাটার ডেভেলপার হিসেবে আপনাকে কখনো এপিআই বানাইতে হবে না। আপনি যখন বড় একটা টিমে কাজ করবেন, বড় অর্গানাইজেশনে কাজ করবেন, বা যে অর্গানাইজেশনে কাজ করেন, এখন আর ওই প্র্যাকটিস নাই যে একজনই সব বানায়। এখানে বড় টিমের সাথে কাজ করবেন, আপনাকে এপিআই দিয়ে দেওয়া হবে, ইউআই ডিজাইন দিয়ে দেওয়া হবে। আপনার কাজ হচ্ছে এই ফ্লাটারে অ্যাপ ডেভেলপ করা, অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, ওয়েব হইতে পারে অথবা আপনার মোবাইল অ্যাপ্লিকেশন হইতে পারে। ওকে, তো আপনি কি করবেন, জাস্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, এপিআই ডকুমেন্টেশন আকারে দিয়ে দিবে। তো এই কোর্সের মধ্যে যতগুলা আমরা প্রজেক্ট করব, নেক্সট নেক্সট আমরা যতগুলা প্রজেক্ট করব সবগুলার এপিআই দিয়ে দেওয়া আছে। আমি একটা একটা করে বের করে দেখাবো, চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের বানাইতে হবে না, আজীবনেও হয়তো আপনাদের কোনোদিন এপিআই টাচ করতে হবে না, আনলেস আপনি ব্যাকএন্ডে চলে যান। ওকে, তো দেখেন আমরা কি করি, কিভাবে কমিউনিকেশনটা হয়। কমিউনিকেশন এইখান থেকে শুরু হয়েছে, আমি মার্কারটা সেট করে দেই। তো কমিউনিকেশন এইখান থেকে শুরু হয়। প্রথমে হচ্ছে 1 নাম্বার স্টেপ, এখান থেকে হচ্ছে ধরেন আমি লগ ইন করতেছি, রাইট? তো আমি লগ ইনের সময় 1 নাম্বার স্টেপে কি করছি, আমি হচ্ছে এপিআই এর কাছে গেছি, মানে ব্যাকএন্ড এর কাছে। এটা হচ্ছে সেই ব্যাকএন্ড, এটা মনে করেন লারাভেল দা লেখা থাকতে পারে, গোল্যাং দা থাকতে পারে, তারপর হচ্ছে নোড দা থাকতে পারে, যাই থাকুক না কেন আমরা তো দেখতেছি না, আমরা একটা ইউআরএল দেখি, ইউআরএল, এই ইউআরএল কেই আমরা চিনি যে আচ্ছা ইউআরএলটা, এই ইউআরএল হিট করলে কিছু একটা কাজ হয়, যে মানে গেট গেট অল ইউজার।
তো গেট অল ইউজারের মধ্যে হিট করলে সব ইউজারের ডাটা দেয়, এইটুকুই আমি জানি। কিভাবে ডাটা দেয়, কই আছে, ডাটাবেজ আছে নাকি নো এসকিউএল আছে, এসকিউএল আছে, মঙ্গোডিবি আছে, মাই এসকিউএল আছে, পোস্টজিআর, উই ডোন্ট কেয়ার, আমরা জাস্ট কেয়ার করি আমার ডাটা লাগবে, ডাটা দাও, দ্যাটস ইট। সো আমরা এখানে রিকোয়েস্ট করি, এপিআই কি করে এখানে আগে চেক করে, যে চেক নাও করতে পারে, তার ভ্যালিডেশন স্টেট নাও থাকতে পারে, লগ ইন ছাড়াও তো সব করতে পারেন। যেমন এখন যে প্রজেক্টটা আমরা শুরু করব এটার মধ্যে লগ ইন করতে হবে না, লগ ইন ছাড়াই আমরা সব কাজ করতে পারবো। ওকে, দেন আমরা কি করব, এখানে যাব, সে কি করবে, ইন্টারনালি অনেক প্রসেস টসেস রান করাবে। দেন হচ্ছে কি করবে, সে হচ্ছে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই, এক মিনিট, কালার কালার কালার, মাউস কেন, আমি তো পেন্সিল চাই, হ্যাঁ কালার হচ্ছে রেড। সো ইন্টারনালি সে অনেক প্রসেস চালাইলো, ব্যাকএন্ড হচ্ছে অনেক প্রসেস চালাচ্ছে। আচ্ছা এটা তো আমি করে ফেলছি, এক মিনিট। তো ইন্টারনালি অনেক সে প্রসেস চালাচ্ছে, প্রসেস চালানোর পরে সে কি করবে, এবার হচ্ছে সে ডাটাবেস থেকে ডাটা নিল, নেওয়ার পরে সে একটা জেসন ফরম্যাটে, আমরা সাধারণত এখন জেসন ফলো করব, তো জেসন ফরম্যাট রেডি করে এরকম একটা কি ভ্যালু পেয়ার, মানে কাইন্ড অফ ম্যাপ আছে না, ম্যাপ, আমরা যে কি ভ্যালু পেয়ার দেখছি না, ম্যাপ লিস্টের মতো আরেকটা ডাটা স্ট্রাকচার ম্যাপ আছে, সেই আকারে সে হচ্ছে আমাকে আবার রেসপন্সটা দেয়। আমরা কি করি, এই মোবাইল এন্ড থেকে সেই রেসপন্সটাকে আমরা ফরম্যাট করে ইউআই এ দেখাই। সুন্দর না জিনিসটা, আমরা খুব সিম্পল ভাবে এইটুকুর সাথে কমিউনিকেট করি একটা ইউআরএল এর মাধ্যমে, ভিতরে কি কি চলতেছে আমরা এগুলো কোনো কিছুই দেখতে পারি না, অ্যাকচুয়ালি আমরা জানি না এখানে কি হয়। আপনি হয়তো খালি চোখে দেখে অনেক কিছুই অ্যাজাম্পশন করতে পারেন, বাট ইউ ডোন্ট নো যে কি হচ্ছে। ওকে, ঠিক আছে। তো এই এপিআই গুলা যে ইউআরএল গুলা দিবে, ওটার ভিতরে কি কি দিতে হবে, কিভাবে কি করতে হবে, আমরা ডেভেলপ করার আগে ওই এপিআই গুলাকে তো টেস্ট করতে হবে, রাইট? যে এপিআই গুলা ঠিক আছে কিনা, আমি যা করতে চাই, লগ ইন করতে চাই একটা ইউআরএল এ হিট করবো, এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে হচ্ছে আমরা বডিতে কিছু ডাটা নিয়ে যাব, ইউজার নেম নিয়ে যাব, কিভাবে নিতে হয় ওটা আমি পরে দেখে দিচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে যাব, তো এগুলা নিয়ে যাব যে, তো এটা তো টেস্ট করতে হবে ডেভেলপ করার আগে। এই যে ডেভেলপমেন্ট করার আগে যে টেস্টিং করি, এটার জন্য একটা টুল আছে, এটার জন্য একটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আছে যেটার নাম হচ্ছে পোস্টম্যান। এই পোস্টম্যান দিয়ে আমরা হচ্ছে ওই যে চিঠি আদান প্রদান করে না, আমরা ওই যে আগে, আপনারা হয়তো দেখছেন কিনা জানেন না, আমি দেখছি ছোটবেলায় সাইকেল নিয়ে আসতো পোস্টম্যানরা, তো সাইকেল নিয়ে এসে সে হচ্ছে চিঠি ডেলিভার করে যাইতো। তো পোস্টম্যানের মতোই, মানে ওইরকম আমাদের যে চিঠি দিয়ে যেত, তো তার মতোই হচ্ছে পোস্টম্যান হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশন যেটা কি করে, রিকোয়েস্ট করে, তার এগেনস্টে আবার রেসপন্স নিয়ে আসে, আপনাকে টেস্টিং করতে দেয় এপিআই গুলা। তো আমরা পোস্টম্যান ইউজ করা শিখবো। পোস্টম্যান মানে ইনস্টল করার প্রসেস খুবই সিম্পল, আপনাদের ভিডিওতে দিয়ে দেওয়া থাকবে যেটা কিভাবে ইনস্টল করতে হয়। ওকে, তো আমরা রেস্ট এপিআই প্র্যাকটিস করার জন্য বেস্ট কিছু জিনিসপত্র ফলো করি, তো এটা আপনাদের জানা দরকার, কেন ইউজ করি এটাও জানা দরকার। তো আমরা জেসন ফরম্যাটে রেসপন্স ডাটা এই পাস করে, মনে করেন আপনার আপনার মোবাইল থেকে ক্লায়েন্টে মানে সার্ভারে ডাটা পাঠাইতে হবে, মানে একটা ডাটা সেভ করতে হবে বা একটা জিনিস পাঠাইতে হবে ওই এন্ডে, সার্ভার এন্ডে। আপনি তো ক্লায়েন্ট এন্ড, আপনি রিকোয়েস্ট করতেছেন, রাইট? আপনি রিকোয়েস্টের সময় কোনো কিছু নিয়ে যাবেন বা ওই পাশ থেকে কোনো ডাটা আসবে সেটা আপনি রিসিভ করবেন, এইসব ডাটাগুলো আমরা প্রেফার করি জেসনে থাকবে, জাভা স্ক্রিপ্টের যে অবজেক্ট নোটেশন ল্যাঙ্গুয়েজ আছে ওই ওই ফরম্যাটে থাকবে। ওকে, যে জেসনে দেখেন একটা জিনিস খেয়াল করেন, জে এস ও এন, মানে জেএস যেটা আছে জাভাস্ক্রিপ্ট, ও হচ্ছে অবজেক্ট আর এন হচ্ছে নোটেশন। তো জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নোটেশন ল্যাঙ্গুয়েজ। তো এই যে রিকোয়েস্ট রেসপন্স মডেল আছে, এগুলো সবকিছুই আমরা একটা অবজেক্ট মডেলে কনভার্ট করে এই ফরম্যাটে আমরা আদান প্রদান করতে পারবো, ওটাও আমি দেখাবো। সো চলেন আমরা নেক্সট আরো কিছু ডিটেলসে দেখি। যেমন জেসন যেটা আছে, জেসন আমরা যেটা বললাম জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, এই জিনিসটা সম্পর্কে আপনি একটু ধারণা নিতে পারেন। এটা হচ্ছে অনেক লাইট ওয়েট, এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে খুব তাড়াতাড়ি চলতে পারে। আপনারা হয়তো অলরেডি জানেন যে জাভা স্ক্রিপ্টের ক্যাপাবিলিটি অনেক হাই ইন্টারনেটের মাধ্যমে, সো এই জন্য আমরা জেসনটা ইউজ করি, কারণ জেসনটা খুব তাড়াতাড়ি ইন্টারনেটের এপাশ থেকে ওপাশে মুভমেন্ট করতে হবে। ভাবেন আপনি বাংলাদেশ থেকে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্কে বা লন্ডনে কোনো ডাটা সার্ভার আছে, ওই সার্ভারে হচ্ছে কমিউনিকেট করতে হবে, কত ফাস্ট যাইতে হবে। যদিও এটা ম্যাটার করে না, কারণ এখন আমাদের কমিউনিকেশন যে মেথড গুলো আছে, নেট বা ইন্টারনেট বলি বা আমাদের যে ওয়েতে কমিউনিকেট করে রাউটার গুলো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, এগুলো খুব আলোর গতিতে কাজ করে, আলোর গতিতে। তো এখানে তারপরেও আপনার ডিপেন্ড করে আপনার রিকোয়েস্ট বডিতে কত হাই লেভেল
কত ভারী ডাটা পাঠাইছেন। তো জিনিসটা যত পাতলা থাকবে তত তাড়াতাড়ি সে আহ এপাশ ওপাশ লেনদেন করতে পারবে। দ্যাটস ওয়াই জাভা স্ক্রিপ্ট জেএস এর যে নোটেশন ল্যাঙ্গুয়েজ আছে এটা ইউজ করার একটা অন্যতম কারণ হচ্ছে এটা। আর এটা অনেক বেশি হিউম্যান রিডেবল, আপনি খুব সহজেই পড়তে পারবেন। এই ফাইলগুলো সাধারণত ডট জেসন ফরম্যাটে থাকে। এই ফাইলটা আপনার হয়তো কোনোদিন দেখতে হবে না, কারণ ওই পাশ থেকে ডাটাটা স্ট্রিং আকারে আসবে। আপনি হয়তো পার্সিং কইরা এটাকে কি করবেন, এটাকে আমাদের যে ম্যাপ আছে কি ভ্যালু পেয়ার ওই আকারে কনভার্ট করবেন। দেন পরে হচ্ছে অবজেক্ট আকারে, মানে আমরা হচ্ছে অবজেক্টে কনভার্ট করে নিই। আমরা হচ্ছে ক্লাস আছে না, ক্লাসের মধ্যে আমরা অনেকগুলো ভেরিয়েবল রাখি, ওরকম পোজো ক্লাস বা মডেল ক্লাস ডেভেলপ করে নিই। তো ওটা আমরা দেখবো। তো এখানে কিছু ইউজেস লেখা হয়েছে যে কিভাবে জেসন টেসন ইউজ করছে, এপিআই ফরম্যাট কিরকম আছে, এটা আপনারা পড়ে নেবেন। আমি স্লাইডটা দিয়ে দিব। সো এটার মধ্যে আবার জেসনে কিছু ক্যারেক্টারিস্টিক বলা হয়েছে যে জেসনটা মেন মেন যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এটা অনেক লাইট ওয়েট, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করতে পারে, কারণ এটা আলটিমেটলি কমিউনিকেট করবে ইন্টারনেটে। তো আমরা এনকোড করে এটাকে যখন পাঠাবো এটা খুব তাড়াতাড়ি যাইতে পারবে। ওকে, এটা আপনারা পড়ে নেবেন, স্লাইডটা পড়ে নেবেন একটু। তবে দেখেন এখানে একটা জেসন স্ট্রাকচার বানাইছে, দেখেন তো একটু চিনতে পারেন কিনা, এই স্ট্রাকচারটা আপনারা কোথাও দেখছেন কিনা। আপনারা হয়তো এটার সাথে অলরেডি পরিচিত আছেন। এটা হচ্ছে আমাদের জেসন স্ট্রাকচার, যেটা কাইন্ড অফ আমাদের কি ভ্যালু পেয়ার, ম্যাপ যেটা আছে, আমাদের ম্যাপ যে একটা আছে না, কি বলে, ডাটা টাইপ। আমাদের যে ম্যাপ ডাটা টাইপ আছে, আমরা লিস্ট আরেকটা আছে না ম্যাপ, ওই ম্যাপ হচ্ছে এইটা। সেম সেম ওয়েতে কাজ করে কি ভ্যালু আকারে। এটা হচ্ছে ডাইনামিক টাইপের ম্যাপ। মনে করেন যে কি হইতে হবে স্ট্রিং, আর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। দেখেন এই যে এখানে ম্যাপ আকারে আমরা যেমন শুরু করি অবজেক্ট, মানে একটা অবজেক্ট, জাভা স্ক্রিপ্টের অবজেক্ট যেটা আছে জেসনের যে অবজেক্ট, আমরা জাভা স্ক্রিপ্ট বলবো না, এখন থেকে জেসন উচ্চারণ করবো। তো জেসন যেটা আছে, জেসনের অবজেক্ট শুরু হয় এরকম থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিয়ে। তারপরে সবগুলা কি, এখানে একটা জিনিস খেয়াল করেন, কি যেগুলো আছে কি, এই কি গুলো সবগুলাই কিন্তু স্ট্রিং। আর ভ্যালু হইতে পারে স্ট্রিং অথবা আরেকটা কি, আরেকটা কি ভ্যালু পেয়ার। এই যে দেখেন এখানে আরেকটা ম্যাপ আছে, এখানে একটা কমা হবে, কমাটা মনে হয় ছুটে গেছে। দেন এখানে হচ্ছে লিস্টও থাকতে পারে। লিস্ট আমরা যেভাবে লিস্টের ওই যে থার্ড ব্র্যাকেট বা আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ইউজ করতাম, ওই স্কোয়ার ব্র্যাকেটের মতো করে এখানে লিস্ট কাজ করবে। আবার এখানে দেখেন এই যে আরেকটা অবজেক্টও রাখতে পারি লিস্টের ভিতরে। আবার এখানে দেখেন নাম্বার রাখছে। তো এখানে আবার বুলিয়ানও রাখতে পারি, আবার হচ্ছে ডাবল পয়েন্টও রাখতে পারি, আমি যেরকম চাবো ওরকমই রাখতে পারি। তো এটা মেনলি কাজ করে যেসন অবজেক্ট, যেসন লিস্ট, এভাবে। সো আর কি ভ্যালু পেয়ার, সবকিছু দেখেন কি ভ্যালু পেয়ার আছে, না হলে এটা একটা অবজেক্টের ভিতরে কোড একটা অবজেক্ট থাকবে, তার ভিতরে প্রত্যেকটা জিনিস কি ভ্যালু আকারে ম্যাপ করা থাকবে, কি ভ্যালু আকারে ম্যাপ করতে হবে। কিটা অবশ্যই স্ট্রিং এ হইতে হবে, স্ট্রিং আকারে থাকে সাধারণত। ইন্টিজারে হইতে পারে, ইন্টিজারে হইতে পারে, এ, হইতে পারে কেউ বাজে এপিআই ডেভেলপ করে নাম দিচ্ছে রেস্ট এপিআই, সে বানাইতেই পারে। বাট রেস্ট এপিআই একটা সুন্দর ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা যদি আপনারা ফলো করতে পারেন, আপনাদের হাতে কিছু থাকবে না। এই জিনিসটা পুরোপুরি ব্যাকএন্ড ডেভেলপারের কাছে। আপনার যদি কপালে কোনোদিন খারাপ ব্যাকএন্ড ডেভেলপার পইরা যায়, আল্লাহ রাস্তায় আপনার জীবন অর্ধেক ওখানে শেষ হয়ে যাবে। তো অনেকে কান্নাকাটি করে যে ভাই প্রজেক্ট শেষ করতে পারে না, এই কোম্পানি প্রজেক্ট শেষ না। আসলে প্রজেক্ট শেষ হওয়ার পিছনে ফ্রন্ট এন্ড ডেভেলপার, মোবাইল ডেভেলপারের যেমন মানে অনেক বেশি প্রায়োরিটি, ঠিক তেমনি এখানে ব্যাক এন্ড ডেভেলপারে অনেক বড় একটা রোল থাকে। ব্যাক এন্ড ডেভেলপার কিভাবে হ্যান্ডেল করছে, মনে করেন সে যদি খুব বাজেভাবে কুইরি লিখে থাকে বা এপিআই আপনাকে খুব বাজেভাবে দেয়, মডেল যে জিনিসটা আছে এটা যদি সে খুব বাজেভাবে ফরম্যাট করে দেয়, আপনার জীবন হেল হয়ে যাবে, এই প্রজেক্টটা শেষ হইতে পারবে না। তো আমরা মানে এই জিনিসটা আমাদের অবশ্যই কদর করতে হবে যে যারা ব্যাক এন্ড ডেভেলপার আছে তাদেরকে আহ, অনেক কিছু জানতে হয়। বাট আমরা ভাবি যে ব্যাকএন্ড সবচেয়ে ইজি, ব্যাকএন্ড অনেক বেশি টাফ, ওখানে ইন্টারফেস নাই। ইন্টারফেস নাই বলতে এখন যে ফরম্যাটে আমরা কমিউনিকেশন করি এরকম জেসন ফরম্যাটে, তারা জাস্ট ভিজুয়ালি কোনো কিছু দেখতে পায় না, কোড এডিটর নাই বা কোনো মানে, এখন তো জিনিসগুলো অনেক টুল টুল বেড়ে গেছে, বাট মেজরিটি তাদের চিন্তা করতে হয় ইমাজিনেশনের মাধ্যমে। সো ব্যাকএন্ড ডেভেলপারদের এখন, আগে টুল সেট অনেক কম ছিল, এখন যেমন কুবারনেটিভস, তারপর ডকার আসছে, তারপর হচ্ছে এখন ভালো ভালো আর্কিটেকচার বা মানে ডিজাইন সেন্স অনেক হাই হয়ে গেছে। আগে এরকম ছিল না, আগে অনেক বেশি এরকম ডাইভার্স ছিল ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, এখন অনেকটা বেশি অর্গানাইজ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা চলি নেক্সট এর দিকে। আগে ব্যাকএন্ড ডেভেলপার কি করলো উই ডোন্ট কেয়ার। আচ্ছা, তো ডাটা টাইপ দেখেন এখানে জেসনের মধ্যে কোন কোন ডাটা টাইপ সে
সাপোর্ট করে এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, যেমন নাম্বার আছে, তারপরে স্ট্রিং আছে, বুলিয়ান আছে, অ্যারে আছে, ভ্যালু আছে, ডাইরেক্ট আমরা ভ্যালু ইউজ করি বেশিরভাগ। অবজেক্ট আছে, মানে একটা কি এর এগেনস্টে আবার একটা অবজেক্টও হোল্ড করতে পারে, হোয়াইট স্পেস করতে পারে, নাল করতে পারে, নালও কিন্তু একটা ডাটা টাইপ। ওকে, সো একটা জিনিস দেখেন, এই যে প্র্যাকটিসের মধ্যে একটা ভালো একটা জিনিস বলেছে যে অলওয়েজ এনক্লোজ কি ভ্যালু পেয়ার উইথিন ডাবল কোটস। ডাবল কোটে আপনার করতে হবে, এখানে কিন্তু সিঙ্গেল কোট নাই। আপনার কি ভ্যালু পেয়ার যেটা আছে এটা কিন্তু সিঙ্গেল কোট না, ডাবল কোট। আমরা কিন্তু ডার্টে সিঙ্গেল কোট লিখি, এখানে কিন্তু ডাবল কোট। তো এই জিনিসটা প্রিফার করবেন। তো এই যে এখানে দেখেন ডাটা টাইপ অনুযায়ী ইন্টিজার ডাটা টাইপ পাঠাইছে, দ্যাটস ওয়াই সে ইন্টিজার লিখছে, বাট আপনি চাইলে এরকম স্ট্রিং এও কনভার্ট করে দিয়ে দিতে পারেন, দুইটাই ভালো। বাট আমি মনে করি যে ডাটা টাইপ যেটা আছে ওটা র রাখা দরকার, এরকম স্ট্রিং এ কনভার্ট করে দিলে ওই পাশে পার্স করতে সমস্যা হয়। আচ্ছা, নেভার ইউজ হাইফেন, আপনার এর মধ্যে কোনো হাইফেন ইউজ করা যায় না। কি এর নাম কি কি ফার্স্ট নেম, এটা হচ্ছে একটা কি, এই কি এর নাম হচ্ছে কখনোই আমাদের উচিত না হাইফেন ইউজ করা। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ক্যামেল কেস ইউজ করা। ক্যামেল কেস ইউজ করলে এটা অনেক বেশি প্রিফারেবল। অনেকে আবার আন্ডারস্কোর দিয়ে প্রিফার করে, আন্ডারস্কোর এই যেরকম কই এরকম আন্ডারস্কোর প্রিফার করে, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে ক্যামেল কেস দিয়ে কি এর নাম লেখা, আর ভ্যালু যে কোনো কিছুই হইতে পারে। ওকে, সো আপনি চাইলে স্পেশাল ক্যারেক্টারও দিতে পারেন, সেম অ্যাজ ফ্লাটার, আই মিন ডার্ট, ওটাও দেখে নেবেন আপনারা। তো এখানে দেখেন এইগুলা নিয়ে কিছু সলিউশন বা বেস্ট প্র্যাকটিসেস, ব্যাড প্র্যাকটিসেস এগুলা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখেন একটা স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে যে রুট এলিমেন্ট আছে, রুট রুট যে অবজেক্ট তার ভিতরে কি ভ্যালু পেয়ার, এগুলো সবকিছু সেট করে একটা এক্সাম্পল এখানে সেট করে দিছে। তো আপনারা এটা নিয়ে দেখে নেবেন যে কিভাবে সেট করছে। রুট এলিমেন্ট ছাড়া এরকম হয়, বাট আহ এটা একটু টাফ পড়া। এটা একদম ডাইরেক্ট লুপ চালাইতে হয়, লুপ চালাই এটা পড়তে হয়। বাট যদি আপনি রুট এলিমেন্ট একটা কি এর এগেনস্টে লিস্টটা দেন তাহলে এটা পড়তে ইজি, ইভেন গ্র্যাব করতেও ইজি, ফ্রন্ট এন্ড থেকে গ্র্যাব করতেও অনেক ইজিয়ার হয়ে যায়। বাট রেস্ট আর্কিটেকচারে আবার এইটা প্রিফার করে, রুট এলিমেন্টটা না দিতে। আবার অনেকে এটাও প্রিফার করে, দুইটাই গুড, দুইটাই রেস্ট এপিআই এর আর্কিটেকচারে আছে, বাট আপনি যেটা প্রিফার করেন। আপনি যদি আবার দেখেন আপনি নাসার ওপেন এপিআই দেখতে পারেন, বেস্ট যদি প্র্যাকটিস হিসেবে কাউরে রেফার করতে চান, ধরেন ব্যাকএন্ড ডেভেলপার বলছে যে ভাই আমি কোনটা ফলো করবো, তাহলে নাসার ওপেন এপিআই আছে কিছু, নাসা ওপেন এপিআই, ওখানে গিয়ে আপনি অনেক রেস্ট এপিআই এরকম ফ্রি দেখতে পারবেন, অনেক ইউজ করতে পারবেন, ওগুলো ওপেন। সো আপনি দেখবেন যে ওখানে কিভাবে ফলো করছে, ওরা খুব সুন্দর ওয়েতে, স্ট্রাকচার ওয়েতে এপিআই গুলো প্রোভাইড করে। ইভেন গুগলেরও অনেক ফ্রি এপিআই আছে, ওরাও এগুলো প্রোভাইড করে। ওপেন ওয়েদার এপিআই আছে, অনেক এপিআই আছে, আমি একটা এপিআই এর লিস্ট দিয়ে দিব ওপেন সোর্স এপিআই এর, সেখানে হাজারের মতো মনে হয় ওপেন সোর্স এপিআই আছে যেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যদি ভুলে যাই নেক্সট ক্লাসে আমাকে মনে করে দিন। আচ্ছা, তো আমরা যে কমিউনিকেশন করি এটা হচ্ছে এসটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে। আর এসটিটিপির ফুল মিনিং কে কে জানেন না সেটাই বলেন, তারা তারা হ্যান্ড রেজ করে। এসটিটিপির ফুল মিনিং জানেন না কে কে? আচ্ছা, কে কে জানেন তারা হ্যান্ড রেজ করেন। ওকে, কামরুল ভাই বলেন এইচটিটিপির ফুল মিনিং কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, গ্রেট, যাক ভালো। তো যারা জানেন না আল্লাহ রাস্তায় একবার গুগলে সার্চ দিবেন এটা কি করে, কিভাবে কমিউনিকেট, মানে এটা একটা মানে ওয়ে আছে কমিউনিকেশনে। তো যেটা হচ্ছে এইচটিটিপি, আর এটা যে সিকিউর ভার্সন, এনক্রিপ্টেড ভার্সন, ওটা হচ্ছে এইচটিটিপি এস। এইচটিটিপি এস আর এইচটিটিপির মধ্যে পার্থক্য কোনো কিছুই নেই, পার্থক্য একটাই, একটা সিকিউর একটা আনসিকিউর। তো সিকিউর যেটা আছে ওটা ইনক্রিপ্টেড ওয়েতে ডাটা আদান প্রদান করে। তো এটাই হচ্ছে এইচটিটিপি আর এইচটিটিপির মধ্যে, এস এর মধ্যে পার্থক্য। তো আমরা এইচটিটিপি দেখেন রিকোয়েস্ট যেটা আছে, এই যে রিকোয়েস্ট, আমরা আমরা হচ্ছে সাধারণত এইটা এইচটিটিপি রিকোয়েস্টেই রেস্ট এপিআই কে কল করি, এইচটিটিপি মেথডেই। আমাদের আরো অনেক ওয়ে আছে, যেমন হচ্ছে আমরা ইউডিপি তেও করতে পারি, এটা সাধারণত আমরা করি না। সো এইচটিটিপি রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট মেথড থাকে, যেমন আমাদের পোস্ট থাকতে পারে, পুট থাকতে পারে, ডিলিট থাকতে পারে, এক এক ধরনের অপারেশনের জন্য এক এক ধরনের রিকোয়েস্ট মেথড আমরা ইউজ করি। সো রিকোয়েস্ট মেথড দেখেও বোঝা যায় যে আসলে এই এই ইউআরএল এ, এক ইউআরএল এর মধ্যে দুই তিনটা অপারেশন করতে পারে। যেমন পোস্টের মধ্যে দিলে আপনি নতুন কিছু অ্যাড করতেছেন, গেটের মধ্যে আমরা সাধারণত পুল করি, মানে ওখান থেকে শুধু ডাটা নেই। আবার পুট করতে পারে, মানে পুরা জিনিসটাকে আপডেট করতে পারে, প্যাচ করতে পারে, একটা পার্শিয়াল
জিনিসপত্র আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, ডিলিট মেথড আছে, এরকম কয়েক ধরনের মেথড আছে, মেথডটা আমরা একটু পরে দেখবো। তো আমরা কি করি, আমরা হচ্ছে ক্লায়েন্ট এন্ড, ফ্লাটার এন্ডে আমাদের যত কিছু আছে এগুলো হচ্ছে ক্লায়েন্ট, আর ওই যে ওই পাশে লারাবেল টারাবেল যাই চলুক না কেন ওগুলা হচ্ছে এপিআই, যারা আমাদের প্রোভাইড করছে এপিআইটা হচ্ছে সার্ভার এন্ড, আমরা তাকে এইচটিটিপি রিকোয়েস্ট করি যে সে হচ্ছে সার্ভারে প্রসেস করে আমাদের কি করে এইচটিটিপি রেসপন্স হচ্ছে আমাদেরকে ব্যাক করে। ওকে, খুবই সিম্পল ওয়েতে আমরা কমিউনিকেট করতে পারি। ওকে, তো এখানে দেখেন এই জিনিসটাই আবার রিক্যাপ করছে আমি যত বললাম। তো আমাদের রোল হচ্ছে ক্লায়েন্ট এন্ড, আর ওই পাশে যারা মানে এই জিনিসগুলো সার্ভ করতেছে তাদেরকে বলা হয় সার্ভার। আচ্ছা, ওকে, ওয়েট, একটু ওয়েট। আচ্ছা, তো আমাদের এটা কোন লেভেলে, দু একটা কি বাদ পড়ে গেল? Excuse me. ওকে, সো এই যে এইচটিটিপি যে ম্যাথ মানে রিকোয়েস্ট করতে হবে, এর জন্য আমাদের ফ্লাটারে একটা প্যাকেজ আছে যেটার নাম হচ্ছে এইচটিটিপি প্যাকেজ। আমরা চাইলে আরেকটা প্যাকেজ আছে ওটা দিয়েও করতে পারি। তো দুইটাই, ওটার নাম হচ্ছে ডিও, ওটা দিয়েও করতে পারি, দুইটাই ভালো, বাট আমরা এইচটিটিপি তে শিখবো। ডিওটা আমরা প্রিফার করি না বিগিনার স্টেজে। ডিওতে আসলে কোনো সমস্যা নেই, ডিও কিন্তু অনেক বড়। ডিও লাইব্রেরি দিয়েও ডিও আমাদের যে প্যাকেজ আছে প্যাকেজ দিয়েও সব কাজই করা যায়, আরো বেশি করা যায়। তাহলে কেন আমরা এইচটিটিপি শিখবো? এইচটিটিপিটা অনেক সিম্পল, সেটআপ দিয়েও সিম্পল। শুরুটা সবসময় ইজিয়েস্ট ওয়ান দিয়ে শুরু করবেন। আগে জিনিসটা কনসেপ্ট, কোর কনসেপ্ট বোঝার ট্রাই করবেন, জিনিসটাকে হজম করবেন, তারপরে আপনি অ্যাডভান্স যে জিনিসগুলো আছে ওগুলো শেখা খুব একটা ব্যাপার না। তো এর জন্য আমরা হচ্ছে এইচটিটিপি দিয়ে শুরু করি, এইচটিটিপি দিয়ে শিখি, দেন পরে অনেকে যাদের লাগে তারা ডিওতে ইন্টারসেপ্টর আছে, রিট্রাই আছে, অনেক মেকানিজম আছে। তো ওগুলা আপনি এত কিছু দেখে মাথা ঘুরিয়ে যায় সবার। ওকে, তো এই জন্য আমরা এইচটিটিপিটাকে ইউজ করব। তো এই যে এইচটিটিপি মেথড আছে, এইচটিটিপি মেথডের মধ্যে সাধারণত আমরা এইচটিটিপি যখন রিকোয়েস্ট করি, আমরা যেহেতু একটা রিকোয়েস্ট করব, ধরেন আমি হচ্ছে লগ ইন করতে চাই, লগ ইন যখন আমরা করতে চাই প্রথমে যে যে কাজটা করি সেটা হচ্ছে রিকোয়েস্ট করি। কিভাবে রিকোয়েস্ট করি? কিছু জিনিসপত্র নিয়ে যায়, যে আমার এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, এই যে আমরা জিনিসপত্র নিয়ে যাই, এটা আবার অনেকভাবে নিয়ে যাওয়া যায় রিকোয়েস্টে, অনেকভাবে নিয়ে যাওয়া যায়। যেমন হচ্ছে আমরা বডিতে নিয়ে যেতে পারি, বডিতে নিয়ে যেতে পারি, আমার বডি হচ্ছে সবচেয়ে বড় জায়গা। তো এই যে রিকোয়েস্ট করতেছি এর আবার মাথা, লেজ, শরীর, এগুলো সবকিছু আছে। তো এইচটিটিপি রিকোয়েস্টের তিনটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে ইউআরএল প্যারামিটার, আমি চাইলে ইউআরএল এর ভিতরেও প্যারামিটার নিয়ে যেতে পারি। ইউআরএল এর মধ্যে যদি আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেখবেন, আপনি যদি গুগলে সার্চ করেন কোশ্চেন মার্ক দিয়ে অনেক কিছু থাকে উল্টা পাল্টা, ওগুলা হচ্ছে ইউআরএল প্যারাম আকারে নিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে হেডার, হেডার হচ্ছে এটা হচ্ছে মানে কি ভ্যালু পেয়ার আকারে মাথার মধ্যে নিয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে বডি, এই বডির মধ্যে সাধারণত আমরা এই যে লগ ইনের ইউজার ইনফরমেশন, পাসওয়ার্ড, এগুলো হচ্ছে নিয়ে যাই। বডিটাও ইনক্রিপ্টেড থাকে এইচটিটিপিএস এ, এটা কেউ কি করতে পারে না, ডিকোড করতে পারে না, এটা এনকোডেড থাকে সাধারণত। ওকে, সো একটা রিকোয়েস্টের মধ্যে কি কি থাকে? বডি থাকে, হেডার থাকে, ইউআরএল প্যারামিটার থাকে। হেডারটা সাধারণত থাকে যে আমরা যে অথেন্টিকেশন বা অথরাইজেশন টোকেন যেটা বলি, আমরা ধরেন যে আপনি লগ ইন করছেন, লগ ইন করার পরে আপনাকে কিভাবে ডিফাইন করবে যে ইউআরএল লকড ইন ইউজার? এর জন্য কি করে, প্রত্যেকবার কিন্তু আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড চায় না। আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে সেভ রাখে? এটা তো তাহলে ইনসিকিউর হয়ে গেল গা, প্রত্যেকে দেখতে পারবে, কেউ হ্যাকারে এসে আপনাকে হ্যাক করতে পারবে। সো কি করে সে, সে হচ্ছে একটা টোকেন জেনারেট করে দেয়। ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে প্রথমবার যখন যান আপনাকে একটা টোকেন জেনারেট করে দেয়, স্পেশাল টোকেন, অনেক লম্বা একটা টোকেন, উল্টাপাল্টা টেক্সট, এই টেক্সট দিয়ে আপনি কমিউনিকেশন করবেন। যখন এই টেক্সটটা হেডারের মধ্যে নিয়ে যাচ্ছেন, তার মানে প্রথমেই ভেরিফাই করে নেয় আপনি একটা অথরাইজ ইউজার, আপনি উল্টাপাল্টা কোনো ইউজার না, কোনো জায়গা থেকে কি উইরা আসেন নাই, আপনি একটা লকড ইন ইউজার, ওই টোকেন দিয়ে আপনাকে ভেরিফাই করে। আর এই টোকেন গুলা আমরা সাধারণত হেডারের মাধ্যমে আদান প্রদান করি। ইভেন এই যে ডাটা পাস করলাম, এই পাস মানে পাস করা ডাটাগুলা কি কোন ফরম্যাটে, যেমন জেসন ফরম্যাটে আছে, রাইট? আমাদের ডাটা মানে টাইপ কি, জেসন। তো এই যে ডাটার টাইপটাও আমরা হচ্ছে হেডারের মধ্যে বলে দিই, হেডারের মধ্যে সাধারণত এইসব ইনফরমেশন গুলো থাকে। আর বডির মধ্যে আমরা হচ্ছে এই যে এইসব সিম্পল স্ট্রিং, জেসন, মানে জেসন আমরা যখন পাঠাই তখনও জেসনই পাঠাই, আর ওই পাশ থেকে রিসিভ করলেও ওই পাশ থেকে যখন পাঠাই তখনও তারা জেসনই পাঠায়।
তারপর ডাউনলোড, তারপর হচ্ছে রিডাইরেক্ট, এক্সাম্পল, এগুলো সবকিছুই পাঠাইতে পারে, কোনো বাধা ধরা নাই। তো এই যে আমরা এসটিটিপি রিকোয়েস্ট করি, এই রিকোয়েস্টে অনেকগুলো মেথড আছে। তো এই মেথড গুলা জানা ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা রিকোয়েস্ট অনেক ভাবে করতে পারি। যেমন গেট যে রিকোয়েস্ট আছে, গেট যে মেথড আছে, এই মেথডটা মানে রিকোয়েস্ট যে করলাম এসটিটিপি রিকোয়েস্ট, এই এসটিটিপি রিকোয়েস্টের আরো অনেক ভেরিয়েন্ট আছে। যে আচ্ছা, একটা ভেরিয়েন্ট হচ্ছে হচ্ছে গেট। এই গেট মেথড দিয়ে আমরা সাধারণত কি করি, ইনফরমেশন রিট্রাইভ করি, ইনফরমেশন ফেচ করি। ধরেন আপনার ইউজার লাগবে, সবগুলো ইউজারকে লাগবে, আপনি কি এই পাশ থেকে কোনো ডাটা পাঠাবেন, ইউজার ডাটা চান, আপনি একটা ইউআরএল দিয়ে দিছে ডট 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 স্ল্যাশ ইউজার, তার মানে এখানে গেলে ইউজারের ডাটা পাবেন। তো এই যে ইউজারের ডাটা পাবেন, আপনি তো কোনো কিছুই চান নাই, শুধু সব ইউজার লিস্ট চাইছেন। তার মানে কি করতে হবে, আপনি এই পাশ থেকে কোনো কিছু পাঠাইতেছেন না, খালি এই পাশ থেকে ফেচ করতেছেন। তখন আমরা সাধারণত কি করি, গেট রিকোয়েস্ট করি। আমি চাইলে গেটের মধ্যে আবার ওই যে ইউআরএল প্যারাম আকারেও কিছু পাঠাইতে পারি। তো এই গেট রিকোয়েস্টের মাধ্যমে বোঝায় আমি ডাটা বা ইনফরমেশন সার্ভার থেকে ফেচ করতেছি, রিট্রাইভ করতেছি। আরেকটা হচ্ছে হেড, হেডটা আপনার লাগবে না, আগে পোস্টটা বুঝেন। সো পোস্ট যে রিকোয়েস্টটা আছে, এই জিনিসটা হচ্ছে আমরা সার্ভারের ডাটা পাঠানোর কাজটা করি। ধরেন আপনি হচ্ছে একটা জিনিস সেভ করবেন, নতুন একটা পোস্ট করবেন ফেসবুকে। আপনি পোস্ট করতেছেন, আপনি ইউজারের পিকচার নিয়ে যাচ্ছেন, অথবা স্ট্যাটাস বাংলা, ইংলিশ বা উর্দু যে কোনো ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে আহ আপনি হচ্ছে আরো কিছু নিয়ে যেতে পারেন, ইমোজি নিয়ে যেতে পারেন, এই সব কিছু আমরা পোস্ট মেথডের মাধ্যমে নিয়ে যাই। ডাটা যদি সার্ভারের কাছে নিয়ে যাইতে হয় কোনো কিছু সেভ করার ক্ষেত্রে, আমরা এইসব পোস্ট মেথড গুলা ইউজ করি। তো পুট যেটা আছে, এই পুটটা হচ্ছে আমরা সাধারণত কি করি, আপডেট করার জন্য। মনে করেন একটা জিনিস অলরেডি সেভ করা আছে, একটা স্ট্যাটাস আমি অলরেডি দিছি, এখন আমার মনে হলো যে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, তখন আমি কি করলাম, ওখানে গিয়া আপডেট করলাম, ওই আপডেট পুরা জিনিসটাকে আপডেট করলাম, তখন আমরা বলি পুট করছি। আরেকটা হচ্ছে ডিলিট। ধরেন ওই স্ট্যাটাসটা আমি ডিলিট করতে চাই, তখন আমরা কি করি, ডিলিট মেথডটা ইউজ করি। ইউআরএল সেমই থাকতে পারে আবার, যে ইউআরএল সেম ইউআরএল দিয়ে বিভিন্ন মেথডে হিট করলে বিভিন্ন রকমের বিহেভিয়ারও করতে পারে। ওকে, আবার আলাদা আলাদা ইউআরএল থাকতে পারে, এটা নিয়ে আমরা দেখবো। সো রিকোয়েস্ট মেথড আলাদা হইতে পারে। ওকে, সো আরো দুইটা আছে, একটা হচ্ছে প্যাচ। প্যাচ দিয়ে হচ্ছে আমরা পার্শিয়াল আপডেট করি। ধরেন আপনার 10টা পিকচার ছিল আর একটা ক্যাপশন ছিল, এখন তার মধ্যে আরো একটা ডিলিট করেছেন, একটা ডিলিট করছেন, একটা হচ্ছে নতুন আপলোড করছেন, এই যে পার্শিয়াল আপডেট করলেন, এগুলোকে আমরা প্যাচ মেথড বলি। ওকে, প্যাচ মেথডটা আমরা এত সহজে ইউজ করি না, ওটা একদম 100% যারা আহ, মানে রেস্টে আর্কিটেকচারে আগায়, তখন তারা প্যাচ পুট এগুলো ইউজ করে। সাধারণত মানে বাংলাদেশে মোটামুটি যারা আছে সবাই পোস্ট, গেট এগুলোতে কাজ করে। পুট সর্বোচ্চ পুট ডিলিট এ পর্যন্তই থাকে, এর ভিতরে বাইরে যাওয়ার ট্রাই করে না। ওকে, তো এখানে কিছু জিনিসপত্র আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিছু জিনিসপত্র আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে আসলে কোনটার সাথে কি হবে, ডিটেলস আর কি বলা হয়েছে। স্পেশালি গেট আর পোস্টটা আপনাকে বুঝতে হবে। গেটটা কি করে, আমার ডাটা ফেচ করে, পোস্টটা হচ্ছে ডাটা পাঠায়। ওকে, তো এই যে পোস্ট আর পুট, এটার পার্থক্যটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, এই দুইটা নিয়ে আমরা বেশি কাজ করব। আচ্ছা, তো রেসপন্স যেটা আছে, আমি তো রিকোয়েস্ট করলাম, এইচটিটিপি রিকোয়েস্ট করলাম, এবার তো রেসপন্স আসবে। আমি তো রিকোয়েস্ট করছি, তার এগেইনস্টে তো অবশ্যই আমি রেসপন্স চাই, যে আমার ডাটা সেভ হয়েছে তার কনফার্মেশন দাও, আমার ডাটা সেভ হয় নাই তার কনফার্মেশন দাও, আমার হচ্ছে ডাটা ডিলিট হয়ে গেছে তার কনফার্মেশন আমার লাগবে। অথবা আমি একটা জিনিস চাইছি, আমি একটা ডাটা রিট্রাইভ করতে চাইছি, গেট রিকোয়েস্ট করছি, আমার ডাটা তুমি ওই থেকে লিস্ট পাঠিয়ে দিবা। এই যে লিস্টটা পাঠাবে, এই যে রেসপন্সটা পাঠাবে, এটা বলে আমরা এইচটিটিপি রেসপন্স। এইচটিটিপি রেসপন্সের আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে বডি, একটা হেডার, আর একটা হচ্ছে কুকিজ। কুকিজটা সাধারণত আমাদের আপাতত লাগবে না, আপাতত লাগবে হচ্ছে হেডার। হেডারটার মধ্যে ওই পাশ থেকেও বইলা দেয় যে আপনার যে স্পেশাল কোনো কিছু থাকে, ওই পাশ থেকে বলা যে কমিউনিকেশন কোন আহ, আহ, কোন ওয়েতে হয়েছে, যে কোন টাইপের জিনিসপত্র এখানে পাঠাইছে, জেসন টাইপের না এক্সএমএল, এগুলো আপনাকে বলে দিতে পারে হেডারে। বা ওই পাশ থেকে কোনো ইম্পর্টেন্ট কিছু পাঠাইতে পারে, স্পেশাল টোকেন বা সিরিয়াল নাম্বার, এরকম কিছু পাঠাইতে পারে হেডারের মধ্যে। হেডারটা সাধারণত সিকিউর কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। তো বডি যেটা আছে, বডি থাকতে পারে লিস্ট অফ ডাটা, অথবা সিঙ্গেল ডাটা, কনফার্মেশন, স্ট্যাটাস, এরকম কিছু থাকতে পারে। ওকে, অথবা আপনাকে একটা কন্টেন্ট পাঠিয়ে দিচ্ছে, একটা ইমেজের জন্য রিকোয়েস্ট করছেন, গেট রিকোয়েস্ট করছেন, ওই ইমেজটা কি করছে, সে আমাকে আপনাকে পাঠিয়ে দিচ্ছে, তো আপনি কি করলেন, ওটা বডিতে আইসা পড়ছে এনকোডেড ফরম্যাটে, আপনি এই পাশে আসার পর ডিকোড করলেন। সাধারণত আমরা যখন এক পাশ থেকে আমাদের ইউজার এন্ড থেকে কোনো কিছু পাঠাই, তখন এনকোড করে পাঠাই, ওটাকে
এনকোড করে পাঠায়, মানে সিকিউর করে পাঠায়, আবার ওই পাশ থেকে যখন পাঠায় ওরাও এনকোড করে পাঠায়, আমাদের ডিকোড করতে হয়। কি করতে হয়? ডিকোড করতে হয়। ওকে, ঠিক আছে। তো ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম রিকোয়েস্ট মেথড। এখন আমাদের বুঝতে হবে রিসপন্সের স্ট্যাটাস কোড। ওকে, রেসপন্সের স্ট্যাটাস কোড, এই যে রেসপন্স পাঠাইছে এই রেসপন্সের স্ট্যাটাস কোড দেখেও বুঝতে পারবো যে এটা সাকসেসফুল হয়েছে কি হয় নাই। ওকে, হ্যাঁ, সো এরকম অনেকগুলো স্ট্যাটাস কোড আছে, মানে স্পেশাল কোড আমরা 200, 201, 400 এরকম অনেকগুলো কোড ফিক্স করে রাখছে এইচটিটিপি মেথডে, যে এইগুলাতে আমি স্পেশাল একটা মিনিং বুঝাই, ইউজার যদি পায় তারে বুঝিয়ে দিও তুমি যে এটাতে এই কোড, এটাতে স্পেশাল একটা মেসেজ আমাকে দেখাতে হবে। তো এটা আমরা দেখবো, 1 মিনিট একটু আমার টাইম দেন। ওকে, সো আবার আমরা ব্যাক করি। আচ্ছা, এখানে অনেকগুলো স্ট্যাটাস কোড আমরা দেখতে পারতেছি। এগুলো হচ্ছে রিসপন্স স্ট্যাটাস কোড। তো সাধারণত আমরা এই যে এই স্ট্যাটাস কোডগুলো পাই 200। তো আমরা যখন একটা রিকোয়েস্ট করব তার এগেনস্টে তো একটা রেসপন্স দিবে, এই রেসপন্সটা সাকসেস হলে আমাদের সাধারণত 200 দেয়, যে ওকে সবকিছু ওকে আছে, বডিতে তুমি ডাটা পেয়ে যাওয়ার কথা, হেডারে ডাটা পেয়ে যাওয়ার কথা, কুকিজ থাকলে কুকিজ পেয়ে যাওয়ার কথা। তো 200 মানে হচ্ছে ওকে। তো এটা ডিসক্রিপশন দিয়ে দিছে যে রিকোয়েস্ট ইজ ওকে, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। তো 201 আছে, এটাও 200। 200 সিরিজ বলতেই সবগুলাই হচ্ছে সাকসেস মেসেজের জন্য। তো সাকসেস মেসেজের আবার বিভিন্ন ভেরিয়েন্ট আছে, যেমন হচ্ছে যে আপনি কোনো কিছু, কোনো একটা স্ট্যাটাস ক্রিয়েট করতে চান বা নতুন একটা ইউজার ক্রিয়েট করতে চান। তো এই যে নতুন কিছু ক্রিয়েট করছেন, তো এইসব ক্ষেত্রে আমরা দেই 201। 201 মানে রিসোর্সটা ক্রিয়েট হয়ে গেছে। 202 আছে মানে আপনি কোনো কিছু মানে রিকোয়েস্ট করছেন, এই রিকোয়েস্টটা সে কি করছে, অ্যাকসেপ্ট করছে। 202, 202। তো 203 আছে, যেটা হচ্ছে আহ, আপনার 1 মিনিট আমি এটাকে হাইড করে দিই। 203 আছে, 203 হচ্ছে নন অথরাইজেশন অথরাইজেটিভ ইনফরমেশন। সো এই জিনিসটা হচ্ছে আপনারা কি 203 কে আমরা সাধারণত ইউজ করি, 203 সাধারণত ইউজ করি না, এটা আপাতত মাথায় ঢুকাইতে হবে না। টু 202 ও আমরা খুব একটা বেশি ইউজ করি না, 200 ইউজ করি যেটা হচ্ছে ওকে। 201 বেশি ইউজ করি আমরা, যেটা হচ্ছে একটা রিসোর্স ক্রিয়েট করার পরে। দেন 204 ইউজ করি আমরা, যে ধরেন একটা লিস্ট আসার কথা, লিস্টে হচ্ছে 100টা আইটেম আসার কথা, কিন্তু লিস্টে আসলে কিছু নাই, তো এমটি পাঠাইছে, তখন আপনি বলে যে 204 মানে নো কন্টেন্ট, রিকোয়েস্ট ঠিক মতো অ্যাকসেপ্ট হয়েছে, সে কি করছে আপনাকে রেসপন্সও দিছে, তো কোনো কন্টেন্ট নাই, ফাঁকা লিস্ট, তখন হচ্ছে সে 204টা দেয়। 205 আমরা সাধারণত ইউজ করি না, তো আননেসেসারি জিনিস আমরা এখন আপাতত ইগনোর করি। ওকে, আরো ইউজ করি, যেমন হচ্ছে 206, এটাও আমরা ইউজ করি না। তো 400 সিরিজের গুলা হচ্ছে আপনি কোনো উল্টাপাল্টা জিনিসপত্র দিচ্ছেন। 400 সিরিজের কোনো রিকোয়েস্ট রেসপন্স পাইলে তার মানে আপনি উল্টাপাল্টা কিছু করছেন, যেমন হচ্ছে 400 মনে করেন একটা রিকোয়েস্ট, একটা ইউআরএল হচ্ছে গেট মেথড, গেট রিকোয়েস্ট টাইপ হচ্ছে গেট মেথডের, আপনি কি দিছেন, আপনি হচ্ছে দিছেন পোস্ট মেথড, পোস্ট মেথডে ওই ইউআরএল এর রিকোয়েস্ট করছেন, সে কি রেসপন্স দিতে পারবে? তার তো মেথডই আলাদা, রিকোয়েস্ট মেথডই আলাদা। তো এই যে রিকোয়েস্ট মেথড যে আলাদা, এই রিকোয়েস্ট মেথড আলাদার জন্য তার সে আপনাকে দিবে হচ্ছে 400, যে আপনি উল্টাপাল্টা একটা রিকোয়েস্ট করছেন, এটা ভালো রিকোয়েস্ট হয় না, বাজে রিকোয়েস্ট করছেন। তো এটা গেল একটা। তারপরে এমনও হইতে পারে যে আপনার বডিতে অনেকগুলো ডাটা নিয়ে যেতে হবে, এখন আপনি সবগুলো নিয়ে যান নাই, তো এই যে বাজে যে একটা রিকোয়েস্ট করলেন, কিছু ডাটা মিসিং আছে,
এই জন্য আপনাকে বলতে পারে 400 রিকোয়েস্ট ব্যাড রিকোয়েস্ট, কোনো কিছু ফুলফিল হয় নাই। দেন আনঅথরাইজ আছে, ধরেন একটা নিউজ ফিডে যাইতে হলে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে, বাট আপনি লগ ইন করেন নাই। তো আপনি নিউজ ফিডের ইউআরএল এ হিট করছেন, তার মানে কি আপনি আনঅথরাইজ ইউজার। তখন আপনাকে বলবে 401 আনঅথরাইজ ইউজার। আবার হচ্ছে 403, এটাও আমরা ইউজ করি। এই সিরিজের গুলো মোটামুটি সবগুলাই বেশি ইউজ হয়। ও আচ্ছা, আমরা ব্যাড রিকোয়েস্টের মধ্যে মনে হয় 405 এরটা উল্টে পাল্টে ফেলছি। ব্যাড রিকোয়েস্ট সাধারণত হয় আমরা যা যা প্রপারলি পাঠানোর কথা ছিল সেগুলো আমরা পাঠাই নাই, মানে 400 এর মধ্যে, তখন আমরা 400 খাবো। আর যদি মেথড ঠিক মতো না থাকে তখন আমরা 405 খাবো, মানে 405। যেমন হচ্ছে যে ধরেন পোস্ট রিকোয়েস্ট দেওয়ার কথা, আমি হচ্ছে গেট রিকোয়েস্ট দিছি, তখন মেথড নট অ্যালাউড, এটা হচ্ছে 405। আর আমাদের 403 আছে, ধরেন একটা অ্যাডমিনের ইউআরএল আছে, আপনি একটা নর্মাল ইউজার, আপনি ওই অ্যাডমিনের ইউআরএল এর মধ্যে হিট করছেন, এটা কি আপনার অ্যাক্সেস পাওয়ার কথা? এটা তো আপনার অ্যাক্সেস পাওয়ার কথা না। এই যে মানে জিনিসটা, এই রিকোয়েস্টটা যে ফরবিডেন রিকোয়েস্ট, একটা হিডেন রিকোয়েস্ট, এটা আপনার জন্য না, এটা দিবে হচ্ছে 403 দিয়ে। ওকে, 404 আছে, উল্টাপাল্টা একটা ইউআরএল এ হিট করলেন, তো আপনি তখন বলবে যে 404 ইউআরএল নট ফাউন্ড, এটা হচ্ছে 404। 400 রিকোয়েস্টের যত কিছু আছে, 400 সিরিজে যে কোনো রেসপন্স আসলে বুঝবেন আপনার এন্ডে কোনো ঝামেলা হয়েছে, আপনার এন্ডে কোনো ঝামেলা করছেন। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 408, আপনি রিকোয়েস্ট করছেন, আপনার কি হয়েছে, রিকোয়েস্ট টাইম আউট হয়ে গেছে, অনেকক্ষণ যাবত রিকোয়েস্ট করছেন, বসে আছেন, কোনো ঠিক ঠিকানা নাই, তো এটা বলে রিকোয়েস্ট টাইম আউট হয়ে গেছে। তো 500 সিরিজের রেসপন্স কোড আছে, সেটা সাধারণত সার্ভার এন্ডের প্রবলেম থাকে। তো 500 পাইলেই, 500 সিরিজের যে কোনো রেসপন্স কোড পাইলে আপনি ব্যাক এন্ড ডেভেলপারে ধরবেন যে ভাই 500 খাচ্ছি। 500 মানে সার্ভার ডাউন হয়ে গেছে, ইন্টারনাল সার্ভার এরর। তারপরে 502 ব্যাড গেটওয়ে। ওকে, তো এটাও হচ্ছে ব্যাক এন্ডের প্রবলেম। আবার হচ্ছে 503 সার্ভিস আনঅ্যাভেলেবল, ধরেন কেউ ডোস অ্যাটাক মেরা দিচ্ছে বা ওভারলোড হয়ে গেছে, আপনার সার্ভারের ক্যাপাসিটি হচ্ছে 5000 ইউজার সার্ভ করা, 20,000 ইউজার সার্ভ করে ফেলছেন, এই যে ওভারলোড হয়েছে, এর জন্য আনঅ্যাভেলেবল হয়ে গেছে বা ডোজ অ্যাটাক মারছে কেউ, তো তখন আমরা সার্ভিস আনঅ্যাভেলেবল পাই, 503 পাই। আর ইন্টারনাল সার্ভার যেটা আছে 500, এটাও খাই অনেক বেশি, যখন মনে করেন যে একটা জিনিস প্রসেস করতে গেছে, থাকে না রান টাইমে ইরোর খেতে পারে, আমরা যেমন ইরোর প্রোন কোড লিখে ওইরকম তারাও তো ইরোর ওয়ালা কোড লিখতেই পারে, তখন আর কি একটা কেসে দেখা যাচ্ছে সে ফেল হয়েছে, ইরোর কোড দেখা দিছে 500, ইন্টারনাল সার্ভারই একটা ইরোর খাইছে। ওকে, এখানে দেখবেন যে কিছু হেডার টেডার নিয়ে অনেক গল্প টল্প বলছে, এটা আপনি দেখে নেবেন। রেসপন্স বডি দেখবেন, এখানে রেসপন্স বডি আছে, কুকিজ নিয়ে আছে, রেসপন্সের কুকিজ। তো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কখন গেট ইউজ করব, কখন পোস্ট ইউজ করব। ওকে, এই দুইটা জানা খুব দরকার। সাধারণত গেট যেটা ইউজ করি, এটা সাধারণত আমরা কি করি, ডাটা রিসিভ করার জন্য। আমি একটা রিকোয়েস্ট করলাম, আমি শুধু চাই যে ডাটাটা রিসিভ করবো, আর কোনো কিছুই চাই না, তখন আমরা গেটটা ইউজ করি। আর পোস্টটা হচ্ছে নতুন কোনো ডাটা ওই পাশে পাঠানোর জন্য, সার্ভারে কোনো একটা ডাটা দেবো যে এই ডাটা, এটা তুমি সার্ভারে সেভ করে রাখো, তখন আমরা হচ্ছে পোস্ট ইউজ করি। এখানে আরো ডিসক্রিপটিভ ওয়েতে লিখে দেওয়া আছে, আপনারা ডিটেলসে পড়ে নেবেন। ওকে, রিকোয়েস্ট বডির মধ্যে কিভাবে পাঠানো দরকার, কি কি পাঠাই আমরা, তারপরে মাল্টি পার্ট একটা জিনিস আছে, এটা আমরা দেখতে মানে এভাবে মুখস্থ করা বাদে এটা আপনারা পড়ে নেবেন একবার রিডিং, তারপরে আমরা হচ্ছে এটা কাজ করতে করতে শিখবো, জিনিসটা আরো বেশি ফ্রুটফুল হবে। তো অথেন্টিকেশন পার্টটা আমরা আপাতত দেখবো না। কেন অথেন্টিকেশন পার্টটা দেখবো না? কারণ অথেন্টিকেশন আমরা এখন ইউজ করতেছি না, আমরা এখন আনঅথরাইজ একটা এপিআই দিয়ে কাজটা শুরু করব। তো আজকে আমি শুরু করবো না, আমি আজকে একটা টুল দেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পোস্টম্যান, যেটা আমাদের আমরা এপিআই টেস্টিং করব। একটা টেস্ট করে দেখাই, ওয়েট আমি শেয়ার দিচ্ছি। ওকে, এই পর্যন্ত দেখার আগে এই পর্যন্ত কার কার কোশ্চেন আছে? আজকে আমি কোড করবো না, আজকে শুধু এটা নিয়ে করি। যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন, তারপর আমরা কিছু কোশ্চেন নিয়ে তারপর হচ্ছে আমরা পোস্টম্যান দেখাবো। পোস্টম্যানটা খুব ইন্টারেস্টিং একটা টুল। এই টুলটা আপনার অ্যাজ এ ডেভেলপার, কি বলে, সেশন এক্সপার্ট, আচ্ছা, অ্যাজ এ ডেভেলপার আপনার সবসময় লাগবে। ওকে,
ওকে, আগে জেনে নেই এখানে ব্যাকএন্ড ডেভেলপার কে কে আছেন। তারা হয়তো পোস্টম্যান অলরেডি চিনে। আচ্ছা, এখানে ব্যাকএন্ড ডেভেলপার না থাকাটাই স্বাভাবিক। ডোন্ট ওয়ারি। ওকে, সো যা যা কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করে নাই, তারপরে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, মাহিম ভাই বলেন। ভাই আমার প্রশ্নটা হলো, আমি তো জেসনের ব্যাপারে তেমন জানি না, তা আমাদের এই ক্ষেত্রে কি জেসনটা কি জানা ম্যান্ডেটরি নাকি জানলে আমাদের জন্য সুবিধা হয় কোনটা? জেসন কিছুই না, আমরা যখন কাজ করবো তখন দেখেন খুবই বেসিক একটা জিনিস। জেসন আপনার কিচ্ছু জানতে হবে না, আপনার এটা নিয়ে বই খাতা নিয়ে বসতে হবে না। আপনি বেসিক যত স্লাইডে আছে অতটুকু শিখেন, বাকিটুকু দেখবেন যে ওগুলা কিছুই না। ওগুলা জেসন বলে, আপনি মনে ভাবতে পারবেন না যে আচ্ছা, এই জিনিসটাই জেসন। আর আজকে এই যে প্রেজেন্টেশনটা দেখালেন, মানে যে স্লাইড গুলো, এটা কি রিসোর্সে দেওয়া দেওয়া হবে না? হ্যাঁ, পেয়ে যাবেন, কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা। ও আরেকটা প্রশ্ন হলো, এই ইসে যখন বলেন না আমরা কোনো কিছু একটা সার্ভারে রিকোয়েস্ট করার পর যে গেট করি, সেটা হলো এনকোডেড থাকে, যেটা ডিকোডেড হয়। ডিকোডেড কাজটাও কি আমাদেরই করতে হয় নাকি এটা অন্য কোনো কাজ, মানে অন্য কারো কাজ? আচ্ছা, আমরা যখন পাঠাই তখন আমরা এনকোড করে পাঠাই, যখন আমরা রিসিভ করি তখন আমরা ডিকোড করি। এটা নিয়ে আমরা দেখবো যে কিভাবে করা যায়। এক লাইনও না, তিনটা তিনটা ওয়ার্ড, জাস্ট জেসন ডিকোড। আমাদের ডিকোডার আছে ডিফল্ট, তো ওখান থেকে আমরা ওটা করব। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আর কার আছে? আরিফুল ইসলাম ভাই বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। রেস্ট এপিআইটা এটা আসলে মানে এটা কি কোনো কোনো ল্যাঙ্গুয়েজে করবেন বা নাকি ডাইরেক্টই করবেন না কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করবেন? এপিআইটা রেসিপি আমরা বানাবেন? করবো কেন? এপিআই বানানো আমাদের দায়িত্ব না, এটা বানানোর দায়িত্ব হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপারের। তা আমরা তো ব্যাকএন্ড ডেভেলপার না, তো আমাদের কেউ বানিয়ে দিছে, আমরা ইউজ করবো শুধু। ভাইয়া আমি তো আসলে মানে আমার আমি প্রতিষ্ঠানে যে কাজ করি সেখানে মানে ফুল স্ট্যাকই কাজ করি। তো আমারই দেখা গেছে এপিআই বানানো লাগবে, সেক্ষেত্রে আমি যদি পিএইচপি দিয়ে করি এপিআই, এটা তো সমস্যা নেই, তাই না? ইটস আপ টু ইউ, বাট এটা সচরাচর হয় না, ইটস রেয়ার। আচ্ছা, আপনি হয়তো স্টার্ট আপে কোনো বা ছোটখাটো একটা জায়গায়, আমি জানি না কোন জায়গায় কাজ করেন, আমি বাট আমাদের এগনিতে আছি যে। যাই হোক, যে কোম্পানিতে আছেন, দ্যাটস গ্রেট। বাট সাধারণত আমরা বড় বড় অর্গানাইজেশনে মাল্টিপল রুলে কাজ করতে দেয় না, কারণ সব জায়গায় বড় বড় না, মিড লেভেল যত জায়গায় আছে, স্টার্ট আপ গুলাতে দুই একটা বাদে কখনোই প্রিফার করে না যে মাল্টিপল স্ট্যাকে কাজ করতে। স্ট্যাকে কাজ করতে পারেন আপনি, বাট তারা প্রিফার করে না যে আপনি ব্যাকএন্ড, মানে আপনি এপিআই বানাবেন। মোবাইল ডেভেলপার বা এই যে ফ্লাটার ডেভেলপার, সে শুধু এপিআই ফ্রন্ট কনজিউম এন্ড। করবে। সে হচ্ছে ব্যাকএন্ড ব্যাকএন্ড ডেভেলপ করে না। ব্যাকএন্ড ইটসেলফ এ হিউজ পোর্শন। যেমন ধরেন যে ব্যাকএন্ড ডেভেলপাররা অনেক কিছু মানে ম্যানেজ করে, যেমন লোড, যদিও ব্যাকএন্ড ডেভেলপের মধ্যে আবার অনেক কিছু আছে, ডাটাবেজের রুল আছে, তারপর হচ্ছে শুধু ব্যাকএন্ডে বিজনেস লজিক আছে, আবার ডেভঅপস এর রুল আছে। বাংলাদেশে সাধারণত ব্যাকএন্ড ডেভেলপারদের ডেভঅপস ধরে নেওয়া হয়, যে তারা ডেভঅপস এর জিনিসপত্র জানবে, কুবারনেটিস বা লোড ব্যালেন্সিং বা সবকিছুই সে ম্যানেজ করবে, আবার ব্যাকএন্ডে কোডও করবে। তো বাই ডিফল্ট এটা মানে অ্যাজিউম করেই নেওয়া হয়। খুব কম কোম্পানিতেই ডেভঅপস ইঞ্জিনিয়ার আছে। তো এত কিছু রোলের পরে সে আবার কি মানে ফ্লাটার অ্যাপ ডেভেলপ করবে নাকি? এটা অসম্ভব। সো ব্যাকএন্ড ডেভেলপাররা ব্যাকএন্ড ডেভেলপ করে, তারা আমাদের এপিআই দিয়ে দেয়, আমরা এপিআই কনজিউম করি জাস্ট। আমাদের ফ্লাটার ডেভেলপার হিসেবে এটা হজম করতে হবে, জাস্ট বুঝতে এতটুকুই। পারছি ভাই, কিন্তু মানে আমি চাচ্ছি যে আর কি আমি এপিআইটা বানাতে চাচ্ছি, তাহলে আমি সেটা করতে পারবো ইটস কিনা? আপ টু ইউ, আপনি যে ল্যাঙ্গুয়েজে করতে চান আমার কোনো আচ্ছা, সমস্যা ঠিক নেই। আছে, ঠিক আছে। আমরা আমরা অ্যাকচুয়ালি জানিও না কি ল্যাঙ্গুয়েজে এপিআই ডেভেলপ করে দেয়, আমরা তো শুধু ইউআরএল কে চিনি। কোনো জায়গায় স্প্রিং ইউজ করে, কোনো জায়গায় পিএসপি। আমি পার্সোনালি গোল্যাং অনেক পছন্দ করি, গোল্যাং এর এপিআই গুলো অনেক বেশি হ্যাঁ, ফাস্টার হয়। গোlang অনেক ভালো, হ্যাঁ। হ্যাঁ, তো এক একজন এক এক ভাবে প্রিফার করে। আপনিও আপনার মতো করে ডেভেলপ করেন, অ্যাজ এ যদি আপনি অ্যাজ এ ফুল স্ট্যাক হিসেবে কাজ করতে চান। বাট ফ্লাটার ডেভেলপার হিসেবে আপনার এটা রুল প্লে করার কথা না। আচ্ছা, আচ্ছা, ওকে, বুঝতে পারছি। ভাই আপনার কাছে আরেকটা কোশ্চেন, আপনার কাছে গোল্যাংটা কিরকম লাগে? মানে ইজি গোয়িং আর মানে একটু কমপ্লেক্স অন্যগুলো থেকে? গোল্যাং আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা। মানে আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে কখনো মারামারি করি না, আমার কাছে এটা লেম মনে হয়। মানে লেম মানে কি, যাদের খেয়াদের কাজ নেই তারা ল্যাঙ্গুয়েজ নিয়ে মারামারি করে। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই এক একটা রুল আছে, সেটার জন্য সে বেস্ট পারফর্ম করে।
যেমন ফ্লাটার হচ্ছে ক্লায়েন্ট এন্ডের সফটওয়্যারের জন্য। তো ডিস্ট্রিবিউটেড সফটওয়্যারের জন্য, ডিস্ট্রিবিউটেড সিস্টেমের জন্য আপনার গোল্যাং বা কনসোল ওয়েব মানে সিস্টেম লেভেলে কাজ করার জন্য, ওএস লেভেলে কাজ করার জন্য, অথবা যদি আপনি চিন্তা করেন যে বিভিন্ন ধরনের টুল বানাবেন, সিএমডি টুল বানাবেন, এগুলোর জন্য গোল্যাং কিন্তু বেস্ট পারফর্ম করে। বেস্ট বলতে টপ লেভেল মানে পারফরমেন্স পাবেন। অবশ্যই এটা একটা কম্পিটিটর আছে রাস্ট, বাট গোল্যাং নিয়ে মানে অলওয়েজ আমার মানে অ্যাপ্রোচ এখনো পর্যন্ত পজিটিভ। তো যে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কাজ করতে চান মাইক্রো সার্ভিসে, তাহলে গোল্যাং এ আগাইতে পারেন। তো এটা আলাদা বিষয়, যার এটা পার্সোনাল মানে প্রেফারেন্স থাকলে আপনারা ইউজ করতে পারেন। ওকে, ঠিক থ্যাংক ইউ। আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, দেন আমরা একটা টুল দেখি। হ্যাঁ, তো এটা হচ্ছে পোস্টম্যান। তো পোস্টম্যান ডাউনলোড করতে পারবেন আপনারা খুব ইজিলি, ম্যাকের জন্য যে কোনো কিছুর জন্যই পোস্টম্যান আছে। আমি ডাউনলোড লিংক চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা থেকে আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে আপনি একটা সফটওয়্যার পাবেন। আবার চাইলে আপনি চাইলে ওয়েবের মধ্যেও কাজ করতে পারেন, ওয়েবের মধ্যেও ডাইরেক্ট এই এপিআই টেস্টিং করতে পারেন। ওয়েবেরও ইন্টারফেস আছে। আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই যে সফটওয়্যারটা ইউজ করব। ওকে, আমরা এটার মানে ডেস্কটপ ভার্সন যেটা আছে এটা ইউজ করব। তো ডেস্কটপ ভার্সনটা আমারটার মতো আপনাদের নাও থাকতে পারে, কারণ এখানে আমার অনেক কিছুর এপিআই টেপিআই আছে, অনেক কিছু টেস্টিং টেস্টিং করছে, এর জন্য এত এপিআই আছে। আপনার এখানে হয়তো ব্ল্যাঙ্কও থাকতে পারে। তো এইখানে আমরা এপিআই গুলাকে আনি। এপিআই গুলা দেখতেই যে এরকম, এতটুকুই। আর আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই অনেক কিছু থাকবে, তো কিছুই নাই। এ তো কিছুই নাই। আমরা যে প্রথম এপিআইটা নিয়ে কাজ করবো এটা হচ্ছে এটা। তো এখানে দেখেন এপিআই থাকবে হচ্ছে এইরকম, এপিআই থাকবে এরকম। আমরা হিট করব, দেখেন সে রিকোয়েস্ট করতেছে, এখান থেকে আমরা রিকোয়েস্ট করি। রিকোয়েস্ট করলে সে একটা রেসপন্স আমাদের দিয়ে দেবে। দেখেন রেসপন্সও কি জেসন আকারে দিয়ে দিছে। তার মানে এই যে এখানে একটা রিকোয়েস্ট মেথড আছে, এগুলো আছে, এগুলার এগেনস্টে সে আমাকে রেসপন্স দিয়েছে। তো আগে আমরা বুঝে নেই যে জিনিসটা কেমনে কি আসলো। আমাদের জিনিসটা সম্পর্কে জানা দরকার যে আসলে জিনিসটা উইডে আসছে কিনা। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, সরি। ওয়েট, আমাদের মানে অনেক মানে স্টুডেন্টরা হচ্ছে আমাদের এই এপিআইটা ইউজ করে। এই একটা ওয়েবসাইটও আছে, দ্যাটস এটা অনেক অনেক স্লো। এই সময় তো আরো বেশি স্লো থাকে রাতের বেলা, কারণ সবাই রাতের বেলায় প্র্যাকটিস করে। দ্যাটস ওয়াই দিনের বেলা অনেক ফাস্টার পাবেন। ওকে, এটা আসতে থাকুক। ওকে, তো ধরেন আমাদের একটা ওয়েবের অ্যাপ্লিকেশন আছে। ওয়েবের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ক্রুড অ্যাপ্লিকেশন। এখানে আসলে কিছুই নাই, এখানে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন, আপডেট করতে পারেন, এগুলা কাজগুলা করতে পারেন। এখন এই যে ওয়েব অ্যাপ্লিকেশন আছে, এই ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি একটা রেস্ট এপিআই এর এগেনস্টে চলতেছে। রেস্ট এপিআই দিয়ে এটাকে বানানো হয়েছে। দাঁড়াতে, এটা ঠিক ভুল ইউআরএল আমি করলাম না, ঠিক ইউআরএল এই করছি, বাট অনেক টাইম লাগতেছে মেবি। আচ্ছা, সবাই দেখতে পারতেছেন? এখানে কেউ কাইন্ডলি উল্টা পাল্টা কিছু অ্যাড করেন না, কারণ এটা কয়েক হাজার মানুষ একসাথে ইউজ করতেছে। তো উল্টা পাল্টা কাইন্ডলি কোনো কিছু এখানে অ্যাড করবেন না, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট। আর ইভেন হচ্ছে ক্লাস চলাকালীন সময় আমি যখন টেস্টিং করতেছি, টেস্টিং করে দেখাবো, তখন আপনারা কাইন্ডলি এটার মধ্যে যে অ্যাটাক করেন না। তাহলে তাহলে হচ্ছে কনসিস্টেন্সি থাকবে না, ক্লাসের মাঝখানে একটু হয়ে যাবে। তো আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। তো এটা হচ্ছে একটা ক্রুড অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে প্রোডাক্ট লিস্ট আছে, ক্রিয়েট প্রোডাক্ট করতে পারবেন। আপনি আগে আপাতত এই ওয়েব অ্যাপ্লিকেশনের দিকে ফোকাস করেন। তো আহ, দেখেন, সবাই তো দেখতে পারতেছেন এখান থেকে প্রোডাক্ট লিস্ট আছে। আমি চাইলে ডিলিট করতে পারি, এখানে কিন্তু আমরা ডিলিট করতে পারি। ডিলিট করে দিলাম, একটা আইটেম ডিলিট করে দিলাম। একটা জিনিস আপডেট করতে পারি, ধরেন যেটা প্রাইস আছে 500 টাকা, এটা আমি প্রাইস আপডেট করে দিতে পারি, সেভ করে দিই। আবার চাইলে নতুন প্রোডাক্টও আমি অ্যাড করতে পারি ক্রিয়েট প্রোডাক্টের মাধ্যমে। প্রোডাক্টের নেম দিয়ে দিই নিউ প্রোডাক্ট। প্রোডাক্ট কোড ধরেন নিউ 0894 সামথিং। ইমেজ হচ্ছে ধরেন র্যান্ডম ইমেজ, আপাতত কিছুই না, র্যান্ডম ইমেজ। ওকে, ইউনিট প্রাইস ধরেন 300 টাকা, কোয়ান্টিটি আছে 100 পিস, আর টোটাল প্রাইস দাঁড়াচ্ছে তাহলে
এই হলো। তো আমি সেভ করে দিই। তো দেখেন প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এইটা একটা বেসিক একটা অ্যাপ্লিকেশন, যে বেসিক অ্যাপ্লিকেশনটা ওয়েবে চলতেছে। এটা একটা আহ, মানে মার্ন বলতেছি, মানে রিয়াক্ট দিয়ে করা আর কি একটা অ্যাপ্লিকেশন। তো এই যে রিয়াক্ট দিয়ে করছে, এই রিয়াক্ট দিয়ে অ্যাকচুয়ালি একটা এপিআই কনজিউম করে এটাকে দিয়ে বানাইছে, এপিআই কনজিউম করে বানাইছে। তো এই সেম এপিআই দেখেন, এই সেম এপিআই কিন্তু আমরা চাইলে এই অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি রাব্বিল ভাই চাচ্ছে যে আমরা যেন এই সেম অ্যাপ্লিকেশনটা তারে বানিয়ে দিই। তার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। সে বলছে যে এই যে রিয়াক্টের অ্যাপ আছে, তারা একটা রেস্ট এপিআই বানিয়ে দিচ্ছে, ওই রেস্ট এপিআই দিয়ে কনজিউম করে এই কাজটা করছে। তোমারে ওই রেস্ট এপিআইটা আমি সেটটা পাঠিয়ে দিচ্ছি, ওই রেস্ট এপিআই এর ডকুমেন্টেশন পাঠিয়েছি। অ্যাকচুয়ালি পোস্টম্যানে আমাদের যেসব জিনিসপত্র দেয় এগুলো হচ্ছে পোস্টম্যানের ডকুমেন্টেশন, এগুলো টেস্টিং এর ওয়েব কইরা দিছে, এগুলো আমাকে এই ডকুমেন্টটা বানিয়ে দিছে। এই যে কালেকশন আছে, এটাকে আমরা কালেকশন বলি, একটা ফোল্ডার যেটা, এটাকে বলি কালেকশন অফ এপিআই। এই কালেকশনের ভিতরে বলে দিছে যে আহ এটার নাম হচ্ছে ক্রুড, এটার মধ্যে যা যা আছে এগুলাতে তুমি টেস্টিং করে দেখো সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে এই অ্যাপ্লিকেশনটা মোবাইলে তুমি আমাকে বানিয়ে দিবা। এই সেম কাজগুলা যেন আমি মোবাইলে করতে পারি। যেমন হচ্ছে যে গেট প্রোডাক্ট লিস্ট, এখানে দেখেন গেট প্রোডাক্ট লিস্ট টাইপ কি, মেথড হচ্ছে রিকোয়েস্ট টাইপ হচ্ছে গেট, আর এটা হচ্ছে ইউআরএল, যে ইউআরএল এর মধ্যে হিট করলে আমি সব প্রোডাক্ট রিড করতে পারবো। এটা দেখেন পুরা ইউআরএল দিয়ে দেওয়া আছে। মেথড কি, এইচটিটিপিএস। আমাদের এখানে যে আছে, এটা হচ্ছে একটা এইচটিটিপিএস টাইপের, আমরা ইউআরএল দিয়ে দিছে। এখন আমি এটার মধ্যে হিট করলে কি পাবো, আমাদের প্রোডাক্ট লিস্ট গুলা পাবো। এই যে দেখেন প্রোডাক্টের লিস্ট পেয়ে গেছি। এখন আমি চাই যে আমি এইখান থেকে, এই এপিআই থেকে, মানে এইখান থেকে আমি একটা ডাটা অ্যাড করবো। দেখেন এইখান থেকে আমি একটা ডাটা অ্যাড করি, এই যে উল্টাপাল্টা একটা ডাটা আছে, তাই না? তো আমার এখানে দেখেন, এখানে কিন্তু ওই ডাটাটা নাই। আমি এখান থেকে রিকোয়েস্ট করি, সেন্ড করি। মেথড কি, মেথড পোস্ট টাইপের, মেথড পোস্ট টাইপের। আমি সেন্ড করছি, দেখেন এটা সাকসেসফুলি হয়ে গেছে। আমি যাই তো একটু, যে এখানে গিয়ে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে আমরা অ্যাড করছি। কই থেকে অ্যাড করছি, এই পোস্টম্যান থেকে অ্যাড করছি। এই যেভাবে আমরা পাঠাইছি, যে সোনাকে পাঠাইছি, এটা হচ্ছে বডিতে পাঠাইছি। বডিতে পাঠানোর পরে এখানে সেন্ড করে দিছি পোস্ট টাইপে। সে কি করছে, এই ইউআরএল হিট করার সাথে সাথে পোস্ট টাইপ দেখছে, তারপরে ডাটা গুলা পাইছে ঠিক মতো, তারপরে সে কি করছে, ওটা সেভ করে দিচ্ছে। আমি যদি এটাকে গেট করে দিতাম তাহলে কি আসতো, এইখানে দেখেন এই যে আমাদের স্ট্যাটাস কত আসছে, স্ট্যাটাস হচ্ছে 200, তার মানে 200 সেকেন্ডে সেটা রিকোয়েস্টটা ওকে করতে পারছে। তারপরে এখানে দেখেন টাইম দেওয়া আছে যে কতটুকু টাইম লাগছে, ওকে। তারপরে সাইজ কতটুকু, এই সাইজটাও আপনি দেখতে পারবেন এখানে। তো আমি হিট করি, আমি কিন্তু রিকোয়েস্ট মেথড গেট দিয়ে দিচ্ছি। সে কি করছে, তো সে উল্টা পাল্টা একটা কিন্তু রেসপন্স দিয়ে দিছে। সে এটাকে প্রসেসই করতে পারে না, কারণ তার অ্যাকসেপ্ট করার কথা পোস্ট রিকোয়েস্ট। আপনি দিয়ে দিচ্ছেন কি, আপনি দিয়ে দিচ্ছেন গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট করে দেয়। এই যে দেখেন এটা বলতেছে প্রোডাক্ট কোড 1 অলরেডি এক্সিস্ট, মানে এটা অলরেডি এক্সিস্ট করে। তো প্রোডাক্ট কোড যেটা আছে এটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে, এসএফ। এটা আমি নতুন করে আবার রিকোয়েস্ট করি। এবার দেখেন কাজ করতেছে, এবার সে ঠিকঠাক মতো প্রসেস করতে পারছে। আমি একটু রিফ্রেশ করে দেই, দেখেন আমি নতুন কিছু অ্যাড করতে পারছি। তো আমি এখান থেকে আপডেটও করতে পারি এক্সিস্টিং একটা আহ, ধরেন আমার কাছে, আমি গেট প্রোডাক্ট লিস্ট গেট করি, গেট করে ফেলছি, পুরোটা গেট করে ফেলছি। এই যে আইডি আছে, এই আইডি ধরে ইউনিক একটা আইডেন্টিফায়ার আছে, এটা ধরে আমি আপডেট করতে চাই। আপডেট করতে চাই ইমেজ, ধরেন এগুলো কোনো কিছু আপডেট করতে চাই না, শুধু ইউনিট প্রাইসটা আপডেট করতে চাই। ইউনিট প্রাইসটা ধরেন আমি কত দিতে চাই, ইউনিট প্রাইসটা, আচ্ছা ইউনিট প্রাইসটা কি, আচ্ছা স্ট্রিং এ আছে। তো ইউনিট প্রাইসটা আমি স্ট্রিং এ বসিয়ে দিলাম। একটা প্রাইস হচ্ছে 400। তো আমি পোস্ট করি, দেখেন সে কি বলছে, সাকসেস। তো আমার এখানে কতটুকু আছে, ইউনিট প্রাইস কত আছে, 332 আছে, আমি 400 করে দিছি। ওই, এটা আপডেট হয় নাই। আচ্ছা এটার মধ্যে মনে হয় একটু সমস্যা আছে, যেটা রিসেন্টলি আমরা পাইছি। এটা সমস্যা, এটা আমরা ঠিক হয়ে যাবে, আজকালকের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনারা নেক্সট দিন যখন প্র্যাকটিস করবেন ঠিক হয়ে যাবে। তো এটা ইউনিট প্রাইসটা কি হয়ে যাওয়ার কথা, 4000 হয়ে যাওয়ার কথা, 4000ই হয়ে যাবে। তো আমরা যদি চাই ডিলিট করতে, তো আগে যে রিকোয়েস্টটা আমরা নিয়ে আসছিলাম, প্রোডাক্ট আইডিটা নিয়ে আসছিলাম, ওটা আমরা ওখান থেকেও তো ডিলিট করতে পারি, এখান থেকেও চাইলে ডিলিট করতে পারি। এটা অবশ্য গেট রিকোয়েস্ট করছে, ডিলিট রিকোয়েস্ট করে নাই, কারণ এই প্রজেক্টে শুধু আমরা গেট আর পোস্ট নিয়ে কাজ করব, যাতে আপনারা বেশি হ্যাসেল ফিল না করেন। ওকে, তো আমরা সেন্ড করি, সে বলছে সাকসেস হয়ে গেছে। তার মানে এই প্রোডাক্টটা আর এক্সিস্ট করার কথা না, এই প্রোডাক্টটা ডিলিট হয়ে যাওয়ার কথা। দেখেন ডিলিট হয়ে গেছে।
আমি এখান থেকে ডিলিট করা যে কথা, ওখান থেকে ডিলিট করা সেম কথা। ওকে, দুই জায়গা থেকে একই এপিআই হিট করে। দেখেন এইখান থেকেও কিন্তু একই এপিআই হিট করে। আপনি কিভাবে বুঝবেন যে কি একই এপিআই হিট করে? এখানে একটা কনসোলে একটা ই আছে, নেটওয়ার্ক। তো আমি হচ্ছে যে ডিলিট এপিআই যেটা আছে এটা আমি দেখেন, আমি ট্যাপ করি, ট্যাপ করি, কই রিকোয়েস্ট, কই রিকোয়েস্ট, আরে ইউআরএল, কনসোল সোর্সেস, নেটওয়ার্ক পারফরমেন্স, আর এখানে তো আসার কথা। এটা হয়তো বন্ধ করে দিছে। তো এখান থেকে দেখা যাইতো, যদি নর্মাল ওয়েতে করতাম তাহলে এখান থেকে দেখা যাইতো, যেহেতু রিয়াক্ট অ্যাপ মনে হয় এর জন্য মনে হয় অফ করে দেওয়া আছে, বাট থাকার তো কথা। এক্সএইচআর, এক্সএইচআরেও বন্ধ করে দিছে কিনা, মনে হয় বন্ধ করে দিছে। আচ্ছা, আমি এবার খুব ভালো এইটা নাই, এই যে এখান থেকে দেখেন, এই যে এখানে দেখেন অল, অলের মধ্যে তো আসার কথা। হ্যাঁ, এখন আসছে। এই যে দেখেন, এখান থেকেও কিন্তু ডিলেট প্রোডাক্ট ইউআরএল এ হিট করছে, প্রোডাক্ট আইডি নিয়ে গেছে, 200 পাইছে। তো এখান থেকেও সেম এপিআই তে হিট করতেছে। তার মানে একটা এপিআই ইউজ করে আমি ওয়েবও বানাইছি, আমি কি বানাইছি, অ্যাপ্লিকেশনও বানাবো এখন। তো এটাই হচ্ছে রেস্ট এপিআই ম্যাজিক। ওকে, তো রেস্ট এপিআই ইউজ করে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা প্রথমে ইউআই বানাবো। ইউআই বানানোর পর আমরা অলরেডি হয়তো এরকম একটা অ্যাপ্লিকেশন দেখছিলাম টু ডু টাইপের। তো আমরা এখান থেকে মানে এপিআই ইউজ করে আমরা একটা এরকম প্রোডাক্ট লিস্ট অ্যাপ্লিকেশন বানাবো। ওকে, তো আজকের জন্য আমরা এতটুকুই রাখি। অনেক মানে লেট হয়ে গেছে বিকজ অফ আমার ইন্টারনেট ইস্যুর কারণে। সরি ফর দ্যাট। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে এই পর্যন্ত কোশ্চেন করতে পারেন, আর আপনারা এটা একদম বাসায় খাতা কলম দিয়ে পড়াশোনা শুরু করে দিবেন। আমি এইটা পাঠিয়ে দিব আপনাদের কাছে ইনশাল্লাহ। তো আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আমি এটা এখনই আপলোড করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ভাইয়া এপিআই লিস্ট দিতে দিচ্ছিলেন। হ্যাঁ, এপিআই লিস্টটাও আমি দিয়ে দিব, আজকে লাগবে না, এপিআই লিস্ট তো আপনাদের এখনই লাগবে ভাইয়া না। ক্লাসে শেষ আজকে? হ্যাঁ, আজকে ক্লাস শেষ। ওকে, আজকে ক্লাস শেষ, আপনারা তাহলে লিভ নিতে পারেন। ওকে, যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।